আসসালামু আলাইকুম। জাহিদুল ম্যাথ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো তোমরা যারা ভাই ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছো, সবাই ক্লাসটা দ্রুত শেয়ার করো এবং কমেন্ট বক্সে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, ওকে? আচ্ছা, দেখো তো আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং ক্লাসটা স্ক্রিনে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, একটু দ্রুত জানাও। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমার এখানে সবকিছু ঠিকঠাক আছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, আমাদের যে আইডিয়া আছে এবং গ্রুপ আছে, সেই গ্রুপটা আমি ক্লাসে শেয়ার করে দিচ্ছি। আজকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় থেকে আমরা সৃজনশীল সলভ করবো। দেখো, সসীম ধারা, ওকে? তো এই সসীম ধারা, এই ধারা অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তো বিভিন্ন বোর্ডে এই অধ্যায় থেকে সৃজনশীল আসে। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ ভাই একটা সৃজনশীল সলভ করিয়ে দেবো তোমাদের। তো আমাদের সাথে যুক্ত থাকো, ঠিক আছে? সবাই ক্লাসে আহ আসলে আমরা ক্লাসটা শুরু করে দেবো, ওকে? আচ্ছা, সবাই একটু জয়েন হোক, সবাই একটু শেয়ার করো ভাইয়া, কমেন্ট বক্সে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, ওকে? আচ্ছা, ইয়েস, ঠিক আছে। আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমাদের সাথে লাইভ ক্লাসে যুক্ত হয়েছো দেখি? কে কোথা থেকে আছে আমাদের ক্লাসে? বলো, কে কোন বিভাগ থেকে আছো? হ্যাঁ ভাই, একটু দ্রুত বলো সবাই কমেন্ট বক্সে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, ইতিমধ্যে দেখতে পাচ্ছি তোমরা অনেকেই ক্লাসে যুক্ত হয়েছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছে, সবাই ক্লাসটি একটু শেয়ার করো কাইন্ডলি। আমাদের যে গ্রুপ আছে, সেই গ্রুপটা আমি শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, আমরা কিছুক্ষণের ভিতরে ক্লাসটা শুরু করে দেবো, ওকে? আচ্ছা, দিনাজপুর থেকে। আচ্ছা, তোমরা সবাই একটু দ্রুত কমেন্ট করো ভাইয়া, কে কোন বিভাগ থেকে আমাদের সাথে যুক্ত আছে। আচ্ছা, তো তোমাদের একটা কথা বলি, যারা আজকের ক্লাসে নতুন ভাইয়া, ঠিক আছে? যারা আজকের ক্লাসে নতুন, সবাই আমাদের পেজটিকে একটু ফলো দিয়ে রাখো, যাতে পরবর্তী লাইভ ক্লাস নোটিফিকেশন তোমরা পেয়ে যাও এবং লাইভ ক্লাসটা করতে পারো, ওকে? আচ্ছা, তোমার যদি একটু দেখাই ভাই, আজকে আমরা কোন অধ্যায়টা করবো, দেখো এই যে তোমাদের সাধারণ গণিত বইয়ের আহ দেখো, এই যে অধ্যায় 13 সসীম ধারা। দেখো ভাইয়া, এই যে অধ্যায় 13 সসীম ধারা, এই অধ্যায় থেকে আজকে আমরা সৃজনশীল করব, ওকে? আচ্ছা, তাহলে সবাই একটু কমেন্ট করো, কে কোন বিভাগ থেকে আমাদের সাথে ক্লাসে যুক্ত হয়েছো। আর যারা এখন শেয়ার করে না, কাইন্ডলি ভাই একটু শেয়ার করে দাও এবং কমেন্ট বক্সে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, ওকে? আচ্ছা, একটু নেটে সমস্যা করতেছে, যাই হোক, টেকনিক্যাল সমস্যা তো। আচ্ছা চলো ভাই, তাহলে আমরা ক্লাসটা শুরু করি, ওকে? আচ্ছা, আচ্ছা, তোমাদের একটু কমেন্ট গুলো চেক করে দেখি কে কে আমাদের সাথে যুক্ত হয়েছো। আহ, আচ্ছা, সিলেট থেকে, আচ্ছা দেখি। আচ্ছা, রাজশাহী, আচ্ছা, সিলেট থেকে আছে কে? পল্লব দাস, জান্নাত, আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, আরিয়ান খান, বরগুনা থেকে, ঠিক আছে ভাইয়া। তো আচ্ছা, জান্নাত, হাফসা, মোংলা, খুলনা, আচ্ছা ভাইয়া। রাজশাহী থেকে মিথিলা, আকাশ, সোয়াত আরাজি, আচ্ছা সিলেট থেকে, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো ভাইয়া, আমরা সরাসরি ক্লাসটা চলে যাচ্ছি। তো সবাই একটু দেখো, খাতা কলম নিয়ে বসো তোমরা। আমার দেখো, আমি কিন্তু যখন তোমাদের বুঝাবো ম্যাথ গুলো, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু সময় একটু বেশি লাগবে, কারণ ভাই দেখো, আমি যখন বুঝে কিন্তু যাই, তখন সময় একটু বেশি লাগে, যাতে তোমরা সহজে বুঝতে পারো। আর তোমরা যেহেতু আমি অনেক সময় নিয়ে বোঝাই, সেক্ষেত্রে তোমরা কি করবা, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে আমার এই ক্লাসের সাথে সাথে, যাতে তোমরা করতে পারো, ওকে? আচ্ছা চলো, তাহলে আমরা আহ দেখি আজকে আমরা কোন ম্যাথটা দেখবো। আচ্ছা, অধ্যায় 13 সসীম ধারা, তাই না? আচ্ছা, তো দেখি। আচ্ছা,
তো এই অধ্যায়ে দেখো ঢাকা বোর্ড 2023 সালে, দেখো আমি তোমাদের একটা সাজেশন দিছিলাম, একটু খেয়াল করো ভাইয়া। এই যে দেখো এইখানে মাত্র এই কয়টা সৃজনশীল করো, দেখো আমার এখানে দাগানো আছে, দেখো একটু খেয়াল করো। এই যে আরো দুই একটা তোমার মিস আছে, আমার একটু পুরনো বই তো সেই কারণে নাই আর কি। তো এইখানে যেগুলো দাগানো আছে আরো দুটো মিস থাকতে পারে, ঠিক আছে। তো আজকে আমরা এই যে ঢাকা বোর্ড 2023 সালে যে সৃজনশীলটা আসছে এইটা আমরা খুব সুন্দর করে সমাধান করবো, ওকে। তো চলো আমরা এখানে চলে যাচ্ছি। আচ্ছা 301, তাই না? আচ্ছা, তো আমি একটা কাজ করি, জুম করে দিই যাতে তোমরা প্রশ্নগুলো দেখতে পাও ক্লিয়ার, ওকে। আচ্ছা, দেখো তো প্রশ্নটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? আশা করি সবকিছু ঠিকঠাক আছে। এই যে দেখো প্রশ্নটা, তো প্রশ্নটা একটু খেয়াল করো। দেখো ভাইয়া এইটা খুবই একটু জটিল টাইপের, তো এই জটিল গুলোই তোমাদের আমি সলভ করে দেবো, সহজগুলো তো তোমরা নিজেরাই পারবা, তাই না? তো দেখো এইখানে যদি হুবহু একটা ধারা দেওয়া থাকতো, দেখো এই যে উদ্দীপকে যদি হুবহু একটা ধারা দেওয়া থাকতো, সেক্ষেত্রে আমরা কি করতে পারতাম, ধারাটা থেকে সহজে মানগুলো বের করতে পারতাম, যা মানে যা মানে খ নাম্বারে বা গ নাম্বারে যেগুলোই চাপ পারবে, ঠিক আছে। তো এখন দেখো এখানে কি বলা আছে, একটু প্রশ্নটা একটু খেয়াল করো, ভালো করে বোঝার চেষ্টা করো। বলা আছে একটি গুণোত্তর ধারা, এখানে বলে দিচ্ছে, কি বলে দিচ্ছে ভাই, আমি একটু মার্ক করে রাখছি যেগুলো কাজে লাগবে আজকে আমি ম্যাথগুলো করতে। এখানে বলছে গুণোত্তর ধারা, ওকে। তো বলছে একটি গুণোত্তর ধারা চতুর্থ পদ দেওয়া আছে, চতুর্থ পদ দেওয়া আছে কি 1/1 ডিভাইডেড বাই 3√6, ওকে। কি বলছে, এবং সপ্তম পদ, সপ্তম পদ দেওয়া আছে কি 1 ডিভাইডেড বাই 27√2, এবং অপর একটি সমান্তর ধারা, তো এইটি আছে গুণোত্তর ধারা। গুণোত্তর দ্বারা দুইটা বিষয় দেওয়া আছে, সেক্ষেত্রে চতুর্থ পদের মান দেওয়া আছে এবং সপ্তম পদের মান দেওয়া আছে, এই হচ্ছে একটা পার্ট, ওকে। তো এবার অপর পার্টে কি আছে দেখো, এখানে অপর পার্টে আছে কি অপর একটি সমান্তর ধারা। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে এটি গেল, এবার আমরা কি করবো সমান্তর ধারার ক্ষেত্রে একটু খেয়াল করো ভাইয়া। এই যে তো এখানে কি বলছে, সমান্তর ধারা প্রথম 12 পদের সমষ্টি হচ্ছে 348, কি বলছে ভাইয়া, প্রথম সমান্তর ধারা প্রথম 12 পদের সমষ্টি হচ্ছে 348, এবং প্রথম 17 পদের সমষ্টি হচ্ছে 663, ওকে। তো এইখানে কিন্তু এখানে দুইটা বিষয় দেওয়া আছে, একটা হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে 12তম পদের সমষ্টি দেওয়া আছে এবং 17তম পদের সমষ্টি দেওয়া আছে। আচ্ছা গেল, তো আমরা প্রথমে এটা বুঝে ফেললাম যে কি কি দেওয়া আছে। আচ্ছা, তো আমাদের সৃজনশীল করতে গেলে আমরা প্রথমে উদ্দীপকটা দেখবো যে উদ্দীপকে কি বলা আছে এবং প্রশ্ন কি বলা আছে। যদি আমরা সহজেই প্রশ্নটা একদম ভালো করে বুঝতে পারি, দেখো আমরা যদি এইটা করতে যাই, সেক্ষেত্রে যদি আমাদের ধরো 4 থেকে 5 মিনিট সময় লাগে, দেখো 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট সময় লাগে যদি আমাদের প্রশ্নগুলো বুঝতে বা উদ্দীপকটা বুঝতে, কোনো সমস্যা নাই। আমাদের যদি বুঝতে পারি সহজে, তাহলে আমাদের সলভ করতে, দেখো এটা যদি সমাধান যখন করতে যাবো সেক্ষেত্রে খুবই কম লাগবে, ওকে। তো আমাদের মেইন জিনিস ফোকাস করতে হবে কোথায় বলতো, মেইন ফোকাস হচ্ছে আমাদের প্রশ্নগুলো আগে বুঝতে হবে, প্রশ্নের ধরনটা বুঝতে হবে যে আমরা সহজে এটা কিভাবে সমাধান করতে পারবো, ওকে। আচ্ছা, তো দেখো এখন তাহলে আমরা কি করবো, তো ক নাম্বারটা একটু খেয়াল করি। দেখো ক নাম্বারে কি বলছে, 9 প্লাস, দেখো এখানে কি বলছে 9 প্লাস 6 প্লাস 3 প্লাস ডট ডট ডট, বলছে ধারাটির কোন পদ, কি বলছে ভাই বলতো, ধারাটির কোন পদ -21। তো আমরা কি জানি ভাই বলতো, তোমাদের ক্ষেত্রে একটু বলি। দেখো এই যে ক নাম্বারটা কিভাবে সমাধান করবো, তো এইখানে বলছে ধারাটির কোন পদ, এইখানে কোন পদ দেওয়া আছে, এইটাকে ধরে নেবো কি, আমরা ধরে নেবো যে n তম পদ দেওয়া আছে কত, -201। কি বলো ভাই, ভাই একটু বলো যে এইটা ধরে নিব, যেহেতু কোন পদ, এই কোন, এইখানে যে কোন বা কততম পদ, এখানে বলতে পারে যে কোন পদ এত বা কততম পদ এত, যেভাবেই আসুক আমরা সহজে বের করতে পারবো, ওকে। আচ্ছা, তাহলে এখন এই যে কোন বলা আছে বা কততম বলা আছে, এইখানে আমরা এইটাকে ধরবো কি n তম পদ হিসেবে ধরে নিব। তো এইটা হচ্ছে n তম পদ হচ্ছে -201, ওকে। আচ্ছা, তো এখন আমাদের একটা খেয়াল করতে হবে, দেখো এইখানে তোমাদের প্রথমে বুঝতে হবে যে ভাইয়া এইখানে যে ধারাটা, বলতো এই ধারাটা কোন ধরনের ধারা, একটু সেইটা আমাদের প্রথমে বুঝতে হবে, এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। দেখি কি সবার আগে কমেন্ট বক্সে বলতে পারে। আচ্ছা হ্যাঁ ভাই, কিছু তো ইজি, ঠিক আছে, যারা পারো তারাও ক্লাসে দেখতে পারে, আর যারা পারো না তারা তো অবশ্যই দেখবা, ওকে। তো সবাই তো আর সমান না, তাই না? তো সবাই যদি সমান হতো তাহলে তো সবাই ক্লাসে ফার্স্ট থাকতো, তাই না? আচ্ছা, তো যাই হোক, ওইদিকে আমরা না যাই, তো যারা বুঝতে পারে না তাদের জন্য মূলত ক্লাসটা, তাহলে একটু খেয়াল করো। দেখো এইটা একটু বড়, এই সৃজনশীলটা একটু বড় কিন্তু খুবই সহজ, বুঝতে পারলে খুবই সহজ, ঠিক আছে। আচ্ছা ভাই, এটা কোন গাইড, এটা হচ্ছে ভাইয়া তোমাদের পাঞ্জেরি, পুরনো একটা পাঞ্জেরি সাপ্লিমেন্ট মেবি, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নাই। আহ তো তোমাদের যদি কোথাও ভাই বুঝতে অসুবিধা হয় একটু আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বলছিলাম বলো তো, দেখি সবার কি বলতে পারে, এটা কোন ধরনের দ্বারা, কোন নাম্বারটা একটু বলো, এটা কি সমান্তর দ্বারা নাকি গুণোত্তর দ্বারা। তো এই ক্ষেত্রে আমাদের বোঝার সুবিধা হচ্ছে, দেখো এইখানে কি আছে 9 প্লাস 6 প্লাস 3 প্লাস ডট ডট ডট। তো এইখানে একটু খেয়াল করো, যদি আমি তোমাদের একটু বুঝাই, এটা একটু লিখে বুঝাই, তাহলে তোমরা আরো ইজিলি বুঝতে পারবা, ওকে। আচ্ছা, তাহলে এইখানে একটু খেয়াল করো, দেখো এইখানে ধারাটা প্রথমে কি দেওয়া আছে, আমরা প্রথমে ধারাটা একটু তুলি, তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে, তো দেখো এখানে কি ছিল 9, তাই না, 9 প্লাস 6 প্লাস 3 প্লাস ডট ডট ডট। তো
তো এখানে কি বলছে ধারাটির কোণতম পদ -201, তো ওগুলো আমরা বাদ দিয়ে ওখানে পরে যাবো। আগে প্রথম ধারাটা বুঝি যে এটা কোন ধরনের ধারা, সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। ওকে, আচ্ছা, তো এখানে তো খেয়াল করো যে প্রথমে আছে কি 9, তারপরে কি 6, তো এখানে দেখো এখানে ব্যবধান কত একটু খেয়াল করো। দেখো আমরা যদি সমান্তর ধারা হিসেবে মনে মনে ধরো ভাই এটা সমান্তর ধারা, একটু মনে মনে ধরো, ঠিক আছে। তো সমান্তর ধারা কিভাবে বুঝবো যে সমান্তর ধারা প্রথম পদ কি, সমান্তর ধারা প্রথম পদ কি এ দ্বারা প্রকাশ করে, তাই না। তো এ কি এ হচ্ছে প্রথম পদটা, তার মানে কি 9। ওকে, এই যে আমরা 9 লিখে দিলাম। আচ্ছা গেল। তো এখন একটু খেয়াল করো যে এইটা দ্বিতীয় পদ কি, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে 6। ওকে, তো দেখো তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ আর সমান্তর ধারার ক্ষেত্রে কি বের করি আমরা, সাধারণ অন্তর বের করি, তাই না। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে কি বের করি, সাধারণ অনুপাত বের করি। আচ্ছা, তো যদি সমান্তর ধারা ধরি এটাকে, তাহলে এটাকে সাধারণ অন্তরটা বের করবো। অন্তর সাধারণ অন্তর কি দ্বারা প্রকাশ করে, ডি দ্বারা। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, ডি লিখবো। ওকে, আচ্ছা, তাহলে ডি সমান কি, দেখো এই যে দ্বিতীয় পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ, ঠিক আছে, এইভাবে তৃতীয় পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ। তো এখানে দেখো দ্বিতীয় পদ কি আছে 6, তো এখানে আমরা 6 লিখলাম, তারপর বিয়োগ দিলাম, তো পূর্ববর্তী পদ কি আছে 9, সেখানে আমরা 9 দিয়ে দিলাম। তাহলে কত আসে পার্থক্য, কত আসে বলতো, এই যে দেখো তার পার্থক্য কত আসে, -3 পার্থক্য আছে। তাহলে এইখানে তো খেয়াল করো এখানে পার্থক্য কত আছে, -3। ওকে, আচ্ছা, তাহলে এখন এখানে দেখো আবার তো এই যে ধরো 3 থেকে যদি আবার -6 বিয়োগ করি, দেখো তাহলে পার্থক্য কত থাকে, -3 থাকে। তা প্রত্যেকবারই তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা পার্থক্য হচ্ছে -3 করে। ওকে, আচ্ছা, তো এখানে কি হচ্ছে -3 করে কমতেছে। আচ্ছা, কোনো সমস্যা নেই। তাহলে এটা যেহেতু প্রত্যেকবারই পার্থক্য সমান, সেহেতু এটা কি সমান্তর ধারা। আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, তাহলে সমান্তর ধারাটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা তাহলে কি করব একটু খেয়াল করো। তো এটা যদি সমান্তর ধারা হয় তাহলে আমরা সরাসরি প্রশ্নটা সলভ করে ফেলি এবারে। চলো এবার আমরা প্রশ্নটা সলভ করি। তো দেখো এখানে কি দেওয়া আছে, দেখো আমরা প্রদত্ত ধারাটা কি দেখো। তো এটা যদি তোমাদের 1 নং প্রশ্ন থাকে তাহলে তোমরা লাগবে 1 নং প্রশ্নের সমাধান, ঠিক আছে। দেখো ভাইয়া, তো কি লাগবে তোমরা সবাই, আচ্ছা আমি একটু জুম আউট করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, খাতাটা ক্লিয়ার হবে দেখতে পাবো আর কি। এই যে তাহলে দেখো তো কি লাগবে, এইটা 1 নং প্রশ্নের সমাধান। তো আমি ক নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই উপরে লাগবে যে 1 নং প্রশ্নের সমাধান। ওকে, আচ্ছা, তো দেখো তাহলে আমরা এখানে প্রদত্ত ধারাটা কি ছিল দেখি, আমরা সরাসরি কিন্তু সমাধানে চলে গেলাম। ওকে, তো এখানে লাগবে সবাই প্রদত্ত ধারা। আচ্ছা, তো প্রদত্ত ধারাটা কি ছিল দেখো, এই যে 9, একটু খেয়াল করো ভাইয়া, 9, ওকে, 9 + 6 + 3 প্লাস ডট 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 এইভাবে চলতে থাকবে। ওকে, আচ্ছা, তাহলে একটু খেয়াল করো। তো এইটা থেকে আমরা কি বুঝতে পারলাম বলতো, ধারাটা একটু সমান্তর ধারা। এইটা আমরা একটু এই ধারা থেকে লিখতে পারি, যেহেতু তোমাদের কিন্তু বুঝেছি যে এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা, সেটা কিন্তু বের করা শিখেছি। আচ্ছা, তো আমরা এটা থেকে লিখতে পারি যে ধারাটি একটু সমান্তর ধারা। এটা সরাসরি এখানে লিখে দেব, ধারাটি একটি সমান্তর ধারা। ওকে, আচ্ছা, তো এইটা আমরা লিখে ফেললাম। ওকে, আচ্ছা, তাহলে একটু খেয়াল করো ভাইয়া। আচ্ছা, আমি আরেকটু জুম আউট করি। ওকে, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। আচ্ছা, তো এই যে ধারাটা সমান্তর ধারা, তো সমান্তর ধারা প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করে, এ দ্বারা। তো এটা আমরা লিখতে পারি যে ধারাটির, অতএব ধারাটির বলতো ধারাটির প্রথম পদ, তাই না। হ্যাঁ, প্রথম পদ কি ভাই বলতো, প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এ সমান কত, এই যে 9, এই যে 9 লিখে দিলাম। আচ্ছা, তো এবারে কি লিখতে পারি বলতো ভাইয়া, এবারে আমরা কি লিখবো, আচ্ছা আমি একটু জুম করি, সমস্যা নেই। তো এবার দেখো, এবার লাগবে কি সাধারণ অনুপাত, অতএব সাধারণ ধারাটি সাধারণ অনুপাত। ওকে, সরি, এটা তো সাধারণ অন্তর হবে যেহেতু এটি সমান্তর ধারা। আর যদি গুণোত্তর ধারা হইতো সেক্ষেত্রে লিখতাম আমরা সাধারণ অনুপাত। ওকে, আচ্ছা, তো এখানে লিখবো কি এবারে সাধারণ অন্তর। আচ্ছা, আচ্ছা, তো সাধারণ অন্তর কি আমরা ডি দ্বারা প্রকাশ করি, সমান তাহলে কি দেখো পরবর্তী পদ, এখানে যে কোনো পদের হচ্ছে পরবর্তী পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ, পরবর্তী পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ। তো এখানে এটা যদি এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ মানে কি এটা। তাহলে লিখবো কি 6 বিয়োগ, এই যে আগে যেটা প্রথমে যেটা বুঝেছিলাম সেটি লিখবো, 6 বিয়োগ 9 সমান কি -3। এই যে তাহলে আমরা সাধারণ অন্তরটা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, তো এখন প্রশ্ন কি বলছিল দেখো, প্রশ্ন বলছিল যে কোন পদ -201। তো আমরা বলছিলাম কি যে এইটা n তম পদ হচ্ছে -201। ওকে, আচ্ছা, তো সেইটাই এখন লিখবো যে অতএব কি লিখবো ভাই বলতো, হ্যাঁ, ধারাটির n তম পদ, অতএব ধারাটির, দেখো একটু ভাই খেয়াল করো, ধারাটির n তম পদ এটা আমরা ধরে নিব, তাই না। n তম পদ হচ্ছে কি, n তম পদ সমান মাইনাস কি বলতো 201 ছিল। এই যে দেখো 201, কোনতম পদ বা কততম পদ, 201 ধারাটি। তো n তম পদ হচ্ছে যে -201। আচ্ছা, গেল। তাহলে দেখো আমরা তাহলে কি বললাম, এখন দেখো আমরা কি জানি, দেখো n তম পদ, দেখো এই যে সাধারণ সমান্তর ধারা, একটু খেয়াল করো ভাইয়া, সমান্তর ধারার ক্ষেত্রে n তম পদ নির্ণয়ের সূত্রটা আমাদের লাগবে। তো সবাই একটু বলো তো n তম পদ নির্ণয়ের সূত্র কি, কমেন্ট বক্সে দ্রুত জানাও। আমি তোমাদের একটু লিখে দিচ্ছি যে n তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে
এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এইটা হচ্ছে আমাদের মেইন সূত্র। ওকে, এই যে সূত্রটা, তো এই সূত্রটা এখন আমরা বসাবো। তো এখানে লাগবে কি, বা একটু খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করো। তো এই যে এইটা যদি এনতম পদ নির্ণয় সূত্র হয়, তো এই এনতম পদের জায়গায় আমরা সূত্রটা হুবহু লিখে দেবো এখানে। ওকে, আচ্ছা, তাহলে লিখি এ প্লাস, বলতো এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ওকে, সমান সমান মাইনাস 201, এই যে 201 দিয়ে দিলাম। আচ্ছা, তোমরা যারা আজকের ক্লাসে ভাই নতুন, যারা নতুন স্টুডেন্ট আছো, যারা নতুন ভাবে যুক্ত হয়েছে, তারা সবাই অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবে, যাতে পরবর্তী লাইভ ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ওকে, আর তোমরা যদি আমাদের সাথে কানেক্টেড থাকো, ইনশাআল্লাহ আশা করি তোমাদের আমার ক্লাস থেকে ভাইয়া আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার ক্লাস থেকে তোমাদের যে কোনো বোর্ডে ভাইয়া, যে কোনো বোর্ডে পরীক্ষা কমন থাকবি, হুবহু কমন না থাকলেও এই টাইপের আসবে, তখন বলবা যে ভাইয়া আমাদের ক্লাসগুলো করাইছিল। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো এখন লাগবে কি, বা। ওকে, আচ্ছা, তো আমাদের এর মানটা কি জানি, দেখো এর মান কি জানি 9, তো আমরা এখানে 9 বসাই প্লাস, এবারে কি জানি এন এর মান তো জানি না, যেহেতু আমরা এন তম পদ বের করতে বসছি, তো এন তম পদ ধরে দিলাম। তো এখানে অবশ্যই তাহলে আমরা এন লিখবো মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান কি জানি, এই যে -3, এইখানে অবশ্যই আমরা -3 দিয়ে দেবো, সমান সমান কি -201। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখন আমরা কি করব, এই যে একটা কাজ করতে পারি, দেখো এই যে +9 আছে, 9টাকে আমরা ডান সাইডে নিয়ে যাই। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি আছে, আর এখানে দেখো এই যেটা আছে এইটা আমরা গুণ করে দিতে পারি একবারে। তো -3 দ্বারা n কে গুণ করলে কি হয়, -3n, তো এখানে লিখবো কি মাইনাস, এই যে দেখো -3n, আর এই মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায়, প্লাস 3 অক্ষে 3, তো +3, তো সমান সমান কি হয় -201, আর এখানে কি এই যে +9, এটা ডান পক্ষে নিয়ে গেলে কি -9। ওকে, আচ্ছা, গেল। তো দেখো এবার আমরা কি করবো, একটু খেয়াল করো ভাইয়া। তো তোমরা যারা এখনো ভাই শেয়ার করো না, কাইন্ডলি একটু তোমার সবার কাছে অনুরোধ, ক্লাসটা শেয়ার করে দেবো ভাই, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কাজ একটাই ভাইয়া, ক্লাসগুলো একটু শেয়ার করবা, আর কমেন্ট বক্সে তোমাদের বন্ধুদেরকে জানাই দেবা। ওকে, মানে কমেন্ট বক্সে তোমাদের বন্ধুদেরকে মেনশন করবা। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করো, আমরা এখন কি করবো, এই যে দেখো এইখানে আমাদের মূলত এন এর মানটাই বের করতে হবে, তাহলে তো আমরা বলতে পারবো যে কোনতম পদ। দেখো এখানে কি বলছিল, কোনতম পদ, কততম পদ হচ্ছে 201, -201, তো এখানে ধরছিলাম যে এনতম পদ, তো এন এর মানটা বের করলেই আমরা এইটা পেয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো মূলত আমাদের কাজ হচ্ছে এখান থেকে এন এর মানটা বের করা, টার্গেট কি, মূল টার্গেট হচ্ছে এন এর মানটা বের করবো। আচ্ছা, তাহলে এবারে কি করবো, এইখানে +3 আছে, এটা আমরা ডান পক্ষে নিয়ে যাবো, তো এখানে কি থাকবে -3n সমান সমান, দেখো তো এখানে কি থাকে মাইনাস আর এই মাইনাস, তো এখানে কি লিখতে পারি -201 এর সাথে যদি 9 যোগ করি তাহলে কি হয় -210। ঠিক আছে, তো এখানে কি হবে 210। আচ্ছা, তো এখন কি করবো, এখান থেকে এন এর মান বের করবো, বা এখন কি করতে পারি, উভয় পক্ষকে মাইনাস, দেখো একটা কাজ করতে পারি, উভয় পক্ষকে কি করতে পারি, মাইনাস দ্বারা যদি গুণ করি, তো মাইনাস মানে যে প্লাস হয়ে যায়, এখানে মাইনাস মানে যে প্লাস হয়ে যায়, তো গুণ করতে পারো, বা একটা কাজ করতে পারো, উভয় পক্ষ থেকে মাইনাস চিহ্নটা আমরা বাদ দিয়ে দিতে পারি। তো বাদটা কিভাবে দেবো, বাদটা দেওয়ার নিয়ম হচ্ছে কি ভাইয়া, সহজ নিয়ম হচ্ছে উভয় পক্ষকে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করবো। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করো এখানে কি থাকবে, তাহলে 3n সমান সমান 210, কি থাকে ভাই বলতো, 3n সমান সমান 210। ওকে, আচ্ছা, তো একটু খেয়াল করো, এবারে আমরা কি লিখতে পারি বলতো, এই যে বা, এখন আমরা এই যে মূলত এন এর মান বের করবো, তাহলে আমরা কত, n সমান সমান এই যে 210 কে, দেখো এখানে এই যে 210 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত আসে বলো তো ভাইয়া, একটু সবাই দ্রুত ভাগ করো, 210 কে আমরা 3 দ্বারা ভাগ করি, দেখো ক্যালকুলেটর কত আসে। আচ্ছা, 210 ভাগ 3 70, দেখো তাহলে অতএব n সমান সমান কি 70 কিন্তু। ওকে, তো এইটি হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। তো প্রশ্ন কি বলছিল যে এই ক নাম্বার বাসের ধারাটির কোনতম পদ -210, তো ধারাটির এনতম পদ ধরছিলাম 210, তাহলে এন এর মানটাই আমরা বের করে ফেললাম, এইটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। ওকে, আশা করি কি সবাই ক্লিয়ার। তো একটু দেখো, এই যে একটু দেখে নাও ভাইয়া। ওকে, আচ্ছা, এই যে গেল। তো এবার আমরা কি করব, এবার আমরা খ নাম্বারটা সরাসরি সমাধান করতে চলে যাব। দেখো এবার আমরা কোনটা করবো, খ নাম্বারটা। দেখো এইটুকু যদি তোমরা করো একদম ইজিলি 2 নাম্বার পেয়ে যাবা। ওকে, আচ্ছা, তো চলো তাহলে আমরা একটু ক্লাসটা আবার শুরু করি খ নাম্বার থেকে। তো খ নাম্বারে কি বলছিল, দেখো আমি একটু জুম করে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ভাইয়া। এই যে প্রশ্নটা একটু দেখো, প্রশ্নটা এবার খ নাম্বারটা একটু পড়ো, দেখো কি বলছে, খ নাম্বারটা একটু খেয়াল করো ভাইয়া, একটু ক্লাসে মনোযোগী হও ভাইয়া। ঠিক আছে, তো দেখো বলছে কি, গুণোত্তর ধারাটি নির্ণয় করো। এখানে খ নাম্বার কি বলছে, গুণোত্তর ধারাটি নির্ণয় করো। আচ্ছা, তো গুণোত্তর ধারা কোনটা, দেখো তো আমাদের এখানে দুইটা ধারা আছে উদ্দীপকে, একটা হচ্ছে গুণোত্তর ধারা, একটা সমান্তর ধারা। তো প্রশ্ন যেহেতু বলছে গুণোত্তর ধারাটা নির্ণয় করতে বলছে, তো গুণোত্তর ধারাটা নিয়ে প্রথমে কাজ করবো। তাহলে আমরা এখানে সমান্তর ধারা কোনো কাজই নেই, খ নাম্বারে শুধু গুণোত্তর ধারা নিয়ে কাজ করবো। তো গুণোত্তর ধারা কি কি দেওয়া আছে, দেওয়া আছে চতুর্থ পদ 3√6 এবং সপ্তম পদ 1/27√2, এই দুইটা জিনিস দেওয়া আছে, একটা চতুর্থ পদ দেওয়া আছে, একটা সপ্তম পদ দেওয়া আছে। ওকে, তো এই দুইটা পদ থেকে আমাদের কি বের করতে বলছে, ধারাটা বের করতে বলছে। আচ্ছা, তো এইটা বের করার প্রথমে আমি তোমাদের
দেখো দেখো সমান্তর ধারা নির্ণয় করে কিভাবে সেইটা একটু শিখাতে চাই। সমান্তর ধারা নির্ণয় করার সূত্রটা কি? দেখো সমান্তর ধারা নির্ণয় করার সূত্রটা একটু খেয়াল করো ভাইয়া। ও সরি, এইখানে তো গুণোত্তর দ্বারা, তাই না? প্রথমে খ নাম্বারটা একটু খেয়াল করো ভাইয়া। এই যে বলছে যে গুণোত্তর দ্বারা, আর গ নাম্বারে বলছে সমান্তর দ্বারা, সমান্তর ধারা। তো যেহেতু খ নাম্বারে যেহেতু গুণোত্তর দ্বারা বলছে, সেহেতু আমরা গুণোত্তর দ্বারাটা নিয়ে কাজ করি। তো গুণোত্তর দ্বারা নির্ণয় করার সূত্র কি? দেখো আমি তোমাদের একটু দেখাই গুণোত্তর দ্বারা প্রথম পদ কি ভাই বলতো? গুণোত্তর দ্বারা একটু বেসিক আলোচনা করে দেখো। গুণোত্তর দ্বারা প্রথম পদ কি তোমরা সবাই কমেন্ট বক্সে জানাবা। যেটা যখন প্রশ্ন করবো, যখন প্রশ্ন করবো তখনই প্রশ্নগুলোর অ্যান্সার কমেন্ট বক্সে করবা, তখন তোমার ওইটা মনে থাকবে, মানে স্থায়ীভাবে মনে থাকবে। ওকে আচ্ছা, তো দেখো তাহলে আমরা জানি গুণোত্তর দ্বারা প্রথম পদ হচ্ছে এ দ্বারা প্রকাশ করে। ওকে আচ্ছা, আর গুণোত্তর দ্বারা তোমার এইটাকে সাধারণ অনুপাত আকারে প্রকাশ করে। গুণোত্তর দ্বারা সমান্তর দ্বারা হয় আমাদের সাধারণ অন্তর, আর গুণোত্তর দ্বারা হয় সাধারণ অনুপাত। তো এইটা হচ্ছে প্রথম পদ। আর দেখো তাহলে আর তোমাদের কি বলছিলাম বলতো? এই যে সাধারণ অন্তর। এবার আমরা কি বের করবো? সাধারণ অনুপাত। গুণোত্তর দ্বারা ক্ষেত্রে সাধারণ অনুপাত কি আর দ্বারা প্রকাশ করে। ওকে, একটা হচ্ছে প্রথম পদ, আর এটা সাধারণ অনুপাত। তো এটা যদি অনুপাত হয় তাহলে বলতো গুণোত্তর দ্বারা ধারাটা নির্ণয়ের সূত্রটা কি? দেখো আমি তোমাদের একটু লিখে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে ইজিলি। ওকে আচ্ছা, তো দেখো প্রথম পদ তো অবশ্যই প্রথম পদ হইবে। তো প্রথম পদ প্লাস চিহ্ন দেবো, অবশ্যই প্লাস দিয়ে প্রথম পদ লাগবে। আবার প্রথম পদ ইন্টু কি এই সাধারণ অনুপাতটা থাকবে, সেই অনুপাতটা দেবো। আবার প্লাস প্রথম পদটা রাখবো, আবার সেম একইভাবে আবার প্রথম পদ ইন্টু আবার সাধারণ অনুপাতের উপর স্কোয়ার দেবো, এই যে স্কোয়ার। আবার প্লাস প্রথম পদ ইন্টু সাধারণ অনুপাত যেটা থাকবে সেইটির উপর কি করবো বলতো ভাইয়া? কিউব করবো। ওকে, তো এইভাবে এইভাবে আমাদের চলতে থাকবে। তো এইভাবে প্লাস ডট 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 এইভাবে আমাদের চলতে থাকবে। একটু খেয়াল করো, এই যে দেখো যেটা লিখছিলাম কি ভাইয়া, সাধারণ অনুপাত। দেখো এইটা হচ্ছে কি গুণোত্তর দ্বারা নির্ণয়ের সূত্র। দেখো এইটা একটু মনে রাখবা যে এইটা হচ্ছে গুণোত্তর দ্বারা নির্ণয়ের সূত্র। ওকে, তো এখানে যদি আমরা এর মানটা জানি এবং আর এর মানটা জানি, তাহলে এখানে আমরা সরাসরি মানগুলো বসাইলে আমাদের ধারাটা নির্ণয় করা হয়ে যাবে। ওকে, আশা করি সবাই বুঝতে পারতেছো। আচ্ছা, তাহলে চলো এবার আমরা খ নাম্বারটা সরাসরি সমাধান করি। আচ্ছা চলো। ওকে, তো দেখো আমরা এখন খ নাম্বারটা সমাধান করবো। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। দেখো ভাই আমি একটু জুম আউট করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। ওকে আচ্ছা, হ্যাঁ, তো দেখো এইখানে কি কি দেওয়া ছিল, আমাদের প্রথমে যেগুলো দেওয়া আছে সেইগুলো নিয়ে তো কাজ করতে হবে, তাই না? তো দেখো এইখানে কি বলছিল, এই ক্ষেত্রে আমাদের যেহেতু আমরা সূত্রটা জেনে ফেললাম, যে গুণোত্তর দ্বারা নির্ণয় সূত্রটা জেনে ফেললাম, সেক্ষেত্রে আমরা কি কি লাগবে? লাগবে এর মানটা লাগবে, আর কি লাগবে? সাধারণ অনুপাতের মানটা লাগবে। তো এইখানে কি কি দেওয়া আছে? দেওয়া আছে চতুর্থ পদের মান দেওয়া আছে এবং সপ্তম পদের মান দেওয়া আছে। তো এই চতুর্থ পদের যে মানটা দেওয়া আছে এবং যে সপ্তম পদের মান দেওয়া আছে, এইখান থেকে আমরা কি বের করবো? এর মানটা বের করবো। কি বের করবো ভাইয়া? এর মানটা বের করবো এবং কি আর এর মানটা বের করবো। তার মানে কি? এ মানে কি প্রথম মানে প্রথম পদ, ধারা প্রথম পদটা বের করবো। এই শর্ত থেকে আমরা ধারা প্রথম পদটা বের করবো, এবার সেম একই শর্ত থেকে আমরা ধারার সাধারণ অনুপাতটা বের করবো। ঠিক আছে, তাহলে আমরা ওই দুইটা দেখো দেখো এই যে প্রথম পদ এবং সাধারণ অনুপাত থেকে আমরা সহজেই তাহলে ধারাটা বের করতে পারবো। তো এখানে কি কি দেওয়া আছে সেইটা আমরা প্রথমে আগে তুলি। ওকে আচ্ছা, তো আমরা লিখতে পারি যে এখানে যেহেতু ধারাটা দেওয়া নাই, সেই ক্ষেত্রে আমরা ধরে নিব। কি ধরবো ভাই? একটু দেখো, একটু খেয়াল করো। লাগবো মনে করি বা ধরি, যে কোনো একটা বিষয় লিখতে পারো। তো আমি লিখি মনে করি। ওকে আচ্ছা, দেখো তো এখানে যেহেতু এইটার কি গুণোত্তর দ্বারা, তাই না? তো আমরা লিখবো মনে করি গুণোত্তর দ্বারা প্রথম পদ এ। ওকে আচ্ছা, মনে করি গুণোত্তর ধারার, আচ্ছা দেখি, হ্যাঁ, তো দেখো গুণোত্তর ধারার, দেখো মনে করি গুণোত্তর দ্বারা প্রথম পদ, এই যে প্রথম পদ হচ্ছে সমান সমান এ। ঠিক আছে, এর মানটা তো জানি, সেখানে আমরা এটা ধরে নিলাম সমান সমান এ। আচ্ছা, তো এবারে কি লিখবো? এবারে লিখবো গুণোত্তর ধারার এবং গুণোত্তর ধারার, তোমরা একটু এখানে লিখবে, আমি শর্ট করে দেখতেছি। ঠিক আছে আচ্ছা, গুণোত্তর ধারার সাধারণ অনুপাত। আচ্ছা, সাধারণ অনুপাত কি বলতো ভাইয়া? অনুপাত সমান সমান কি? ডি? না, কখনো ডি না, ডি হবে কি সাধারণ অন্তরের ক্ষেত্রে। তো অনুপাতের ক্ষেত্রে কি হবে? আর হবে। ওকে আচ্ছা, তো এইটা আমরা লিখে ফেললাম। ওকে আচ্ছা, তো তোমরা যারা ভাই আজকে ক্লাসে নতুন যারা যুক্ত হয়েছে, সবাই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখো এবং প্রত্যেককে ক্লাসটা শেয়ার করবে। তোমাদের কাছে বিনীত অনুরোধ, সবাই ক্লাসটা শেয়ার করে দিবা। ওকে, তো তাহলে আমি প্রতিদিন তোমাদের জন্য এইভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ অধ্যায় আছে, যেগুলো থেকে 100% সৃজনশীল আসবেই, প্রত্যেকটা অধ্যায় থেকে বিগত সালের যে গুরুত্বপূর্ণ যে সৃজনশীল গুলো আছে সেগুলো সলভ করে দেবো। ঠিক আছে আচ্ছা, আর তোমরা যদি শেয়ার না করো তাহলে কিন্তু ভাই এই ক্লাসগুলো নেবো না। ওকে আচ্ছা, তাহলে একটু দেখো, তো এইটা আমরা এখান থেকে পেলাম। তো আর কি দেওয়া ছিল এখানে? দেখো এখানে এখন দেওয়া ছিল কি চতুর্থ পদ। দেখো গুণোত্তর ধারার চতুর্থ পদ কি 1/3√6। তো এটা লিখবে। এখন কি লিখবে ভাই বলতো? যে এখন কি দেওয়া ছিল? এখানে দেওয়া ছিল যে চতুর্থ পদ। ওকে, তো এখানে লাগবে যে চতুর্থ পদ, এই যে চতুর্থ পদ কি ভাই কি ছিল? সমান সমান
1 বাই কত ছিল, এই যে চতুর্থ পদ 1/3√6, তাই না, এখানে লিখবো 3√6। আচ্ছা ঠিক আছে, এই যে দেখো তাহলে আমরা এটা লিখে ফেললাম। তো এখন কি করবো দেখো, যেহেতু চতুর্থ পদ যদি এইটা হয়, তো আমরা কি বের করবো বলতে পারো, এখান থেকে কি বের করতে পারি? তো এখান থেকে আমরা যেহেতু এটা চতুর্থ পদ, ঠিক আছে, তা আমরা যদি এনতম পদ হিসেবে কল্পনা করি যে এটা যদি এনতম পদ হয়, তো এনতম পদ নির্ণয় সূত্র কি বলতো? এই যে গুণোত্তর দ্বারার ক্ষেত্রে এনতম পদ নির্ণয় সূত্র কি, দেখো এইটা আমি তোমাদের একটু লিখে দিই, তাহলে তোমাদের মনে পড়বে। ওকে, তো একটু খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করো। এই যে, তো গুণোত্তর দ্বারার সাধারণ অনুপাত, তো অনুপাতে পরে যাচ্ছি। ওকে, হ্যাঁ, তো দেখো এই যে দেখো সাধারণ অনুপাত এখানে কি বলছে বলতো ভাইয়া? সাধারণ, এই দেখো গুণোত্তর দ্বারা সাধারণ অনুপাতে আর ধরছিলাম, তো এই চতুর্থ পদ যদি এইটা হয় তাহলে বলো তো, একটু বলো ভাইয়া। তো দেখো আমরা একটা কাজ করতে পারি, এইখানে লিখতে পারি কি বা, দেখো এখানে আমরা সাধারণ অনুপাত, দেখো গুণোত্তর দ্বারার ক্ষেত্রে সাধারণ অনুপাত নির্ণয় সূত্র কি, সবাই একটু বলতো গুণোত্তর দ্বারার ক্ষেত্রে সাধারণ অনুপাত নির্ণয় সূত্র কি, এই যে লিখে দিচ্ছি দেখো, এ আর টু দি পাওয়ার, বলতো ভাই এ আর টু দি পাওয়ার n-1, এই যে কি ভাই বলছি বলতো, এ আর টু দি পাওয়ার n-1, এইটা হচ্ছে কি গুণোত্তর দ্বারা সাধারণ অনুপাত। আচ্ছা দেখো সরি, এইটা একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো ভাইয়া, সাধারণ অনুপাত তো আর, তাই না, এটা হচ্ছে সাধারণ অনুপাত কে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর এই যেটা লেখলাম এইটা কি বলতো, এইটা কি বলো, এইটা কি সাধারণ এনতম পদ, এইটা হচ্ছে গুণোত্তর দ্বারা এনতম পদ নির্ণয় সূত্র, ঠিক আছে। আচ্ছা, এনতম পদ বা শেষ পদ বলতে পারো। সেম এইটার ক্ষেত্রে এই যে প্রথম যে সূত্রটা লিখছিলাম, এটা কি লিখছিলাম বলতো, এটা লিখছিলাম কি, এটা হচ্ছে সমান্তর দ্বারার ক্ষেত্রে এনতম পদ নির্ণয় সূত্র, এটা সমান্তর দ্বারার ক্ষেত্রে এনতম পদ নির্ণয় সূত্র হচ্ছে এটা। ওকে, আচ্ছা, তো এইটাকে তোমরা এইভাবে বলতে পারো, দুইটার ক্ষেত্রে সেম একটা কথাই বলতে পারো, দুইটার ক্ষেত্রে সেম একটা কথা কি, যে এটা তোমরা এনতম পদ বলতে পারো, এনতম পদ, বা আর একটা কি বলতে পারো, এনতম পদের পরিবর্তে কি বলতে পারো বলতো, এনতম পদের পরিবর্তে বলতে পারি আমরা কি শেষ পদ, শেষ পদ। এই দুইটার যে কোনো একটা বিষয় মনে রাখবা, ঠিক আছে, শেষ পদ তোমাদের, শেষ পদ নির্ণয়ের সূত্র হচ্ছে কিন্তু দুইটা। ওকে, যে কোনো গুণোত্তর দ্বারা, যদি গুণোত্তর দ্বারা বলে সেক্ষেত্রে সেক্ষেত্রে এটা, সমান্তর দ্বারা বলে সেক্ষেত্রে এটা। ওকে, আচ্ছা, তো দেখো তাহলে আমরা এখানে কি লিখবো, যেহেতু চতুর্থ পদ এত, তো লিখবো কি বা, এই চতুর্থ পদকে আমরা যদি এন পদ হিসেবে কল্পনা করি, সেক্ষেত্রে কি লিখবো, অথবা বা, বা অথবা দিতে পারো, সমস্যা নাই, কি লিখবো ভাই বলতো, বা এনতম পদ, তার মানে কি, এই যে গুণোত্তর দ্বারার ক্ষেত্রে দেখো এ আর টু দি পাওয়ার n-1, তো এখানে লিখবো কি এ আর টু দি পাওয়ার n-1 সমান সমান কি, এইটা লিখতে পারি, ঠিক আছে, এটা এন পদ ধরে নিছিলাম। আচ্ছা, তাহলে দেখো এখানে কি লিখবো 1/3√6। ওকে, আচ্ছা, তাহলে এইটা লিখে ফেললাম। তো এবার দেখো একটু খেয়াল করো, এখন আমরা মানগুলো বসাই ভাইয়া। তো এখন কি করবো ভাই বলতো, এখন আমরা মানগুলো বসাবো। তো এর মান কি আমরা জানি না, যেহেতু এর মান জানি না, তো এর মানটা এর জায়গায় রাখবো। আর এর মানটা কি জানি, দেখো আর এর মানটাও জানি না, সেক্ষেত্রে আর এর মানটা আর এর জায়গায় রাখবো। আর এখানে দেখো এন এর মান কি ধরছিলাম, এখানে এখানে এন এর মান কি দেওয়া ছিল, চতুর্থ পদ দেওয়া ছিল এইটা, তাহলে এইটা হচ্ছে চতুর্থ পদ, তাহলে তো এন এর জায়গায় আমরা তাহলে 4 বসাবো। ওকে, তো লাগবো 4-1। ওকে, আচ্ছা, তা কি 3√6। ওকে, আচ্ছা, এই দেখো ভাই একটু খেয়াল করো, তাহলে এবার আমরা কি করতে পারি দেখো তো, একটু খেয়াল করো, এ আর টু দি পাওয়ার দেখো 4 থেকে 1 চলে যাবে, থাকবে কি 3, এই যে আর কিউব, এ আর টু দি পাওয়ার কিউব সমান সমান কি, এখানে যেটা থাকবে সেইটাই 3√6। ওকে, আচ্ছা, আশা করি সবাই ক্লিয়ার। তো এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেবো। কারণ কি দেখো, 1 নম্বর সমীকরণ দেওয়ার কারণটা কি, দেখো এইখানে কিন্তু আমাদের শর্তে কিন্তু দুইটা পদ ছিল, একটা হচ্ছে চতুর্থ পদ আর একটা হচ্ছে সপ্তম পদ। ওকে, তো এবারে সেম একই নিয়মে আমরা সপ্তম পদটা বের করি। ওকে, আচ্ছা চলো, তাহলে কি লাগবে, এখন লাগবে আবার। ওকে, তো সবাই একটু লিখবা আবার। আবার কি ছিল, সপ্তম পদ, সপ্তম পদ সমান সমান কি দেওয়া ছিল এখানে, এই যে 1/27√2, এইটা তো কি ছিল এখানে 1/27√2। ওকে, আচ্ছা, এই যে তাহলে একটু খেয়াল করো ভাইয়া, এখন আমরা কি করব, এই যে অবশ্যই বাদ দিয়ে দেবো সপ্তম পদ, গুণোত্তর দ্বারা ক্ষেত্রে সপ্তম পদ মানে এনতম পদ, সপ্তম পদকে আমরা কি ধরবো, এনতম পদ হিসেবে ধরবো। তাহলে কি দেখো এনতম পদ নির্ণয় সূত্র কি, এ আর টু দি পাওয়ার দেখো n-1 সমান সমান কি বলতো 1/27√2। ওকে, তো দেখো এখন সেম একইভাবে মানগুলো বসাবো, এর মান কি, এর মান তো দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা এই বসাবো, আর ধরে নিয়েছিলাম কিন্তু এ, আর এর মান দেওয়া নাই, সেক্ষেত্রে আর বসাবো। আর এন এর মান কি ধরবো এখানে, যেহেতু 7 আছে সেক্ষেত্রে এন এর মান ধরবো কি আমরা 7 বসাবো এখানে, 7-1, তো এখানে কি থাকে 1/27√2। ওকে, তো দেখো তাহলে এখানে কি হয়, বা এই যে এ আর টু দি পাওয়ার কি আসে বলো তো ভাইয়া, একটু খেয়াল করো, এ আর টু দি পাওয়ার কি আসে 6, 6 সমান সমান কি 1/27√2। ওকে, তো এইটাকে কি ধরবো, 2 নম্বর সমীকরণ ধরবো।
তাহলে বুঝতে পারতেছো আমরা কি এইটা থেকে আমরা কি বের করবো? এইটা থেকে বের করবো এ এর মান এবং কি আর এর মান। দেখো এই সমীকরণ থেকে আমরা এই সমীকরণ দুইটা থেকে আমরা কি বের করবো? এ এর মান এবং আর এর মান। কারণ কি আমাদের ওই যে গুণোত্তর ধারাটা নির্ণয় করার ক্ষেত্রে কি লাগবে? এই যে সূত্রটা লিখছিলাম, দেখো সূত্রটা যদি তোমাদের আবার একটু দেখাই, এই যে গুণোত্তর ধারা নির্ণয় সূত্র, এ লাগবে আর লাগবে, এ মানে কি প্রথম পদ লাগবে আর আমাদের কি সাধারণ অনুপাতটা লাগবে। ঠিক আছে, তারপর মানগুলো বসালে আমরা এই যে ধারাটা নির্ণয় করতে পারবো ইজিলি। তাহলে দেখো এবারে আমরা কি করতে পারি, দেখো একটু খেয়াল করো। দেখো এই যে দুইটা সমীকরণ পাইলাম, 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ, সেক্ষেত্রে একটু খেয়াল করো। দেখো এইখানে এ আর টু দি পাওয়ার 6 আছে আর এখানে আছে কি এ আর টু দি পাওয়ার কিউব, তো কোনটা বড় একটু খেয়াল করো। যেহেতু 2 নম্বর সমীকরণটা বড়, এখানে পাওয়ার 6 এখানে পাওয়ার 3, তাহলে আমরা কাজ করতে পারি কি 2 নং সমীকরণ দ্বারা 1 নং সমীকরণকে ভাগ করতে পারি। সরি একটু খেয়াল করো, আমরা কি করবো বলতো ভাইয়া, 2 নং ভাগ 1 নং। ওকে, আচ্ছা, মানে কি 2 নংকে আমরা 1 নং দ্বারা ভাগ করে দেবো আর কি, সেইটাই মূলত। ঠিক আছে, আমরা এই যে বড়টাকে ছোট দ্বারা ভাগ করবো সবসময়, তাই না? কারণ ছোট দ্বারা তো বড় দ্বারা ভাগ করতে পারবো না, সেটা জামালা হয়ে যাবে। তো দেখো বড়টা দ্বারা দেখো বড়টাকে যদি ছোট দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে কি হইবে, আমরা এটাকে একটা শর্টে এখন রূপান্তর করতে পারবো। তো দেখো ধারাটাকে একটু এখানে যে অনুপাত গুলো পাইলাম আর কি, দেখো মানে এরকম পদ যেগুলো পাইলাম এগুলো একটু শর্ট করে ফেলবো। তাহলে দেখো আমরা তাহলে কি করবো, 2 নং ভাগ 1 নং। ঠিক আছে, তো 2 নংকে আমরা 1 নং দ্বারা ভাগ করে দেবো এবারে। তাহলে সরাসরি একটু লাগবে এখানে, যে দেখো একটু খেয়াল করো যে 2 নং সমীকরণকে এখানে লাগবো, সবাই একটু খেয়াল করো। এখানে আমরা এখন লাগবো কি 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে, সমীকরণ দ্বারা ভাগ করে পাই। ওকে, আচ্ছা, তাহলে একটু খেয়াল করো ভাইয়া একটু খেয়াল করো। তাহলে আমরা কি করবো এবারে, তো 2 নম্বর সমীকরণটা তাহলে বসাও। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা সরাসরি 2 নম্বর সমীকরণটা বসাই প্রথমে। তো 2 নম্বর সমীকরণটা কি ছিল, এই যে দেখো ভাইয়া, এ আর টু দি পাওয়ার 6 কি ছিল ভাই বলতো, এ আর টু দি পাওয়ার 6 সমান সমান কি 1/27√2। তো এটা লাগবো, এই একটু খেয়াল করো ভাইয়া। তো আমরা প্রথমে এইভাবে লিখতে পারি যে অতএব এ আর টু দি পাওয়ার 6 আর এইটা ছিল 2 নাম্বার, তাই না? আচ্ছা, তো এই নিচে কি ছিল, তাহলে এটা 2 নাম্বার আর এক নাম্বার কি ছিল, এ আর টু দি পাওয়ার কি ছিল বলতো, এ আর টু দি পাওয়ার কিউব ছিল। তো সমান সমান এইভাবে লিখতে পারি যে এখানে কি ছিল প্রথমটায়, একটু খেয়াল করো ভাইয়া, প্রথমটা কি ছিল 1 ডিভাইডেড বাই কি ছিল, এই যে এখানে দেখো 27√2, এই যে 27√2 ডিভাইডেড বাই কি 1 ডিভাইডেড বাই এখানে কত ছিল 3√6, এই যে 3√6। এই যে তাহলে আমরা কি করলাম, 2 নং সমীকরণটাকে উপরে লিখলাম, ভাগ চিহ্ন দিয়ে কি করলাম 1 নং সমীকরণটাকে নিচে লিখলাম। আশা করি সবাই ক্লিয়ার। দেখো ভাই আমি কিন্তু তোমাদের একদম ভেঙে ভেঙে বুঝাচ্ছি। ওকে, আচ্ছা তাহলে দেখো এবার কি করবো, বাদ দিয়ে দেবো। ওকে, তো এখন আমরা একটা কাটাকাটি করে দেখো এখানে এ বাদ যায়, তাহলে দেখো এখান থেকে কি থাকে, এই আর কিউব দ্বারা যদি আমরা আর টু দি পাওয়ার 6 কে কাটি, তার মানে কি দেখো এখানে একটু খেয়াল করো, আর কিউব মানে কি সেইটা আমাদের খেয়াল করতে হবে। দেখো আমরা এখন কাটাকাটিটা কিভাবে করবো, দেখো তোমাদের আমি একটু বুঝাচ্ছি, একটু খেয়াল করো। এখানে একটু খেয়াল করো, উপরে কি ছিল ভাই বলতো, উপরে ছিল আর টু দি পাওয়ার 6 আর নিচে কি ছিল আর টু দি পাওয়ার কিউব। দেখো এর মানে কি, কিভাবে কাটাকাটি করবো দেখো ইজিলি। দেখো আর টু দি পাওয়ার 6 মানে কি, আর কে আমরা 6 বার গুণ করবো, তাই না? তো আর ইনটু আর ইনটু আর ইনটু আর ইনটু আর ইনটু আর। ওকে, আর আর কিউব টু দি পাওয়ার কিউব মানে কি, আর কে আমরা 3 বার গুণ করবো, এই যে গুণ 3। দেখো এই যে তাহলে আমরা এই আর এই আর এই আর এই আর এই আর এই আর বাদ, তাহলে কি থাকে উপরে, দেখো উপরে থাকবে কি আর কিউব। দেখো আর 3 দেওয়ার মানে কি, যেহেতু গুণবস্ত আছে সেহেতু লাগবে আর টু দি পাওয়ার কিউব, যদি যোগ থাকো তাহলে লাগতাম 3r। ওকে, আচ্ছা তাহলে দেখো তাহলে আমরা কি পাই, আর টু দি পাওয়ার কিউব পাই। তো এখানে লাগবো কি আর টু দি পাওয়ার কিউব সমান সমান, এখন দেখো এই যে এখানে যদি ভাগ চিহ্ন আছে, এই ভাগ চিহ্নটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে কি হয়, গুণ চিহ্ন দিয়ে এইটাকে উল্টাই দিতে পারি, নিচে যে রাশিটা থাকবে সেইটা উল্টাই দেবো। তাহলে এখানে যেটা আছে প্রথমে উপরে যেটা আছে সেটা সেম থাকবে, কি হবে 27√2 আর গুণ চিহ্ন দেবো, ভাগটাকে গুণ চিহ্ন দিলে উল্টে যায়, এই ভাগটাকে যদি ভাগ চিহ্ন উঠে দিই সেটা আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিতে পারি। তো এই হরটা যাবে লবে আর লবটা যাবে হরে, তো এখানে কি থাকে 3√6 ডিভাইড বাই 1। ওকে, আচ্ছা তো এখন আমরা একটা কাজ করতে পারি, দেখো ভাইয়া কি কাজ করবো একটু খেয়াল করো। ওকে, আচ্ছা তো দেখো এখন কি লাগবে, আর কিউব সমান সমান, তো এই অন তো বাদ, তাই না? তো উপরে কি থাকে দেখো, উপরে দেখো কি থাকে, 3√6 আর নিচে কি থাকে 27√2, তাই না? এই যে 27√2। তো এখন দেখো 3 দ্বারা 27 কে কাটি কত আসে বলো তো, 3 দ্বারা 27 কে কাটলে একটু খেয়াল করো 3 9 27 মানে কি 9 আসে, বলো কি আসে ভাই বলো তো 9। তো এখানে লিখতে পারি কি ভাই বলো তো আর কিউব সমান সমান, একটু খেয়াল করো ভাইয়া, আর কিউব সমান সমান কি √6 ডিভাইডেড বাই কি 9√2। কি লিখছি ভাই বলো তো, √6 ডিভাইডেড বাই 9√2, তাই না? আচ্ছা
ওকে, কোনো ব্যাপার না। তো এবার আমরা একটা কাজ করতে পারি, দেখো এখানে আমরা একটু ভাঙাইতে পারি, এই যে এইখানে নিচে কি কি আছে একটু খেয়াল করো, এইটা আমরা একটু ভাঙাইতে পারি আরো। তো দেখো আমরা ভাঙাই বা আর কিউব সমান সমান, এখন দেখো এখানে আমরা একটা টান দিলাম, ওকে, এই যে ভাগ চিহ্নটা দিয়ে দিলাম। তো এই যে দেখো এখানে উপরে যে √6 আছে, √6 আমরা ভাঙাইতে পারি কিভাবে বলতো, 3×6, দেখো 3×6, এখানে দেখো এইভাবে লিখতে পারি, √6 কে কি লিখতে পারি বলতো, লিখতে পারি যে এখানে 3×2, তার মানে কি এই রুট ওভারটা কিন্তু 3 উপরেও আছে 2 এর উপরেও আছে, ওকে। আচ্ছা, তো এখানে এইভাবে লিখতে পারি, তাহলে 3√2 লিখতে পারি। তো এটাকে আলাদা আলাদা ভাবে লিখতে পারি যে √3 × √2, ঠিক আছে, এইটা আলাদা আলাদা লিখতে পারি। তো সেটি আমরা এখানে আলাদা আলাদা লিখবো, তাহলে লিখবো কি, তাহলে আমরা এটা লিখি √3 × √2, ওকে। আর নিচে কি আছে, এখানে দেখো 9√2। তো এবার 9 কে আমরা একটু ভাঙাই, দেখো 9 কে ভাঙাইলে আমরা কি পাই বলতো, 3×3, দেখো 9 কে ভাঙাইলে কি পাই, এই যে 9 কে ভাঙাইলে আমরা পাই 3×3, দেখো ভাইয়া একটু খেয়াল করো, 9 কে ভাঙাইলে কি পাই 3×3, তার মানে কি সমান সমান 9, তাই না। তো এখন দেখো এখানে 3×3 আছে, তাই না, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 3×3 × √2, তাই না, এই যে √2 দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করো, দেখো একটু খেয়াল করো ভাইয়া, তাহলে আমরা এই যে √2 আর এই √2 বাদ যায় কিনা বলো, তাহলে বাদ যায়, কি থাকলো তাহলে দেখো, এইখানে দেখো আরো শর্ট করতে পারবো আমরা, সমস্যা নাই, দেখো ভাইয়া। তো এখানে কি থাকে, উপরে থাকে √3 আর নিচে কি থাকে 3×3, তাই না। তো দেখো আমরা এই √3 কে বেনিশ করবো, ঠিক আছে, বেনিশ করার জন্য আমরা কি করতে পারি, এই যে 3×3 এর মানে কি, দেখো এই যে 3, দেখো আমরা এখানে যেহেতু একটা 3 কে এইভাবে লিখতে পারি, দেখো এই √3 কে যদি আমরা বেনিশ করতে চাই, একটু খেয়াল করো, √3 যদি আমরা বেনিশ করতে চাই, সেহেতু আমরা লিখতে পারি একটা 3 কে লিখতে পারি কি এইভাবে, 3 সমান সমান কি লিখতে পারি, √3 × √3 লিখতে পারি। দেখো √3 × √3 মানে কি 3, কারণ কি দেখো কিভাবে হয়, এই √3 × √3 এর মানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি √3 এর উপরে স্কয়ার, যেহেতু দেখো যেহেতু দুইটা, দেখো এইখানে যদি যোগ থাকতো তাহলে লিখতাম 2√3 লিখতাম, যেহেতু গুণ সেহেতু আমরা কি লিখবো, ব্র্যাকেটে স্কয়ার দেবো, তাহলে এই স্কয়ার রুটে কাটা, তাহলে কিন্তু 3 থাকে, এই যে 3 থাকলো, তাহলে 3 কে আমরা লিখতে পারি কি √3 × √3 আকারে লিখতে পারি। তো চলো সেটি আমরা লিখবো এখানে, √3 × √3, ওকে। তো এখন দেখো এখন কিন্তু আবার কাটাকাটি যায়, এইটাকে বাদ দিতে পারি, তাহলে দেখো কি থেকে, বা r³ সমান সমান কি থাকে, 1/√3 থাকে। দেখো আমরা তার কি করলাম, একটু শর্ট করে নিলাম, তাই না। আচ্ছা, তো এখন আমরা কি করবো, আর এর মানটা বের করবো, তার আরটা কি হচ্ছে, আরটা হচ্ছে সাধারণ অনুপাত, তাই না। চলো তাহলে আমরা আর এর মানটা বের করি। তো এখানে যেহেতু r³ আছে, তো আমরা এখন ডান পক্ষে যেটা আছে সেটাকে কিপ করে দেবো, কি করবো ভাই বলতো, ডান পক্ষে যে রাশিটাকে আছে সেইটাকেও কিপ করে দেবো। তো 1/√3 কে যদি আমরা কিপ করে দিই, তাহলে কি হয় বলতো, দেখো, হ্যাঁ, ও সরি, দেখো, আচ্ছা সবকিছু ঠিকঠাক আছে, দেখো দেখো এখানে কিন্তু আমাদের একটু মিস্টেক হয়েছে, কোথায় ভাই একটু খেলো তো, দেখো তো কোথায় মিস্টেক হয়েছে, এই যে এইখানে 2 বাদ দিলাম, তো এখানে উপরে থাকে কি √3 আর নিচে থাকে কি, নিচে থাকে কিন্তু 3×3। তো আমরা এখানে দেখো একটু খেয়াল করো, এইখানে কিন্তু আমরা একটা 3 লিখলাম, একটা 3 কে ভাঙাই লিখতাম √3 লিখলাম, কিন্তু বাকি তো আর একটা 3 রয়ে গেছে। তো এইটাকে আমরা এখানে লিখবো, এইখানে গুণ দিয়ে 3 লিখে দিলাম। তো অবশ্যই তাহলে এখানে কি কি হইবে, 3√3 লিখতে পারি, এই যে √3 × 3, এটা কিন্তু সাজিয়ে রাখতে পারি 3√3 লিখতে পারি। তো এখানে অবশ্যই 3√3 লিখতে হবে, ওকে। আচ্ছা, তাহলে এখানে কি হইবে বলো তো ভাইয়া, একটু খেয়াল করো, হ্যাঁ। তো এখানে কি লিখতে পারি বলতো, এই যে কিউব আছে, ঠিক আছে, এইখানে কি আছে 3√3। তো এইখানে দেখো উভয় পক্ষকে, দেখো এইখানে যদি আমরা এখন কিউব করে দেই, দেখো এই যে 3√3 যদি আমরা কিউব করি, তাহলে কি আসে দেখো তো, ব্র্যাকেট, তারপর কি লিখবো, 1/3 × √3, তাই না, হ্যাঁ। আচ্ছা, এটাকে আমরা কিউব করে দিলাম, দেখি কত আসে। আচ্ছা, তো দেখো এখন কি করবো, আমরা যেহেতু আর এর মান বের করবো, তাই না, একটু খেয়াল করো ভাইয়া, যেহেতু আমরা আর এর মানটা বের করবো, এখানে কি আছে 1/3 √3, তাই না। তো এখন আমরা এইখানে এই যে কিউবটা আছে, দেখো এইখানে যেহেতু কিউব আছে, কিউবটা যদি এখানে কিউবটা যদি তুলে দিই, দেখো এখানে এই লাইনটা আমরা একটু মুছে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে আমি পরবর্তীতে লিখি, দেখো ভাইয়া একটু খেয়াল করো, দেখো একটু যদি একটু বড়, একটু ক্যালকুলেশনটা একটু বড়, ঠিক আছে, সমস্যা নয়, তো আমরা সমাধান করবো সহজেই। তো এইখানে যেহেতু 3 আছে, দেখো ভাই একটু খেয়াল করো, এইখানে যেহেতু 3 আছে নিচে, তো আমরা যদি এখানে কিউব আছে না, তো আমরা এই কিউবটা যদি উঠিয়ে দিই, তাহলে কি হবে বলতো, এই কিউবটা যদি উঠিয়ে দিই, তাহলে এখানে কি হবে, এইখানে কিউব হইবে, এই সম্পূর্ণ রাশিটার উপরে কি হবে বলতো, কিউব, ওকে। তো যদি কিউব হয় সেক্ষেত্রে কি হবে, এইখানে দেখো ঘনমূল, তাই না, কিউব এখানে কি হবে, ঘনমূল আর কি। তাহলে এই যে 3টা আছে, 3টা চলে যাবে, এইখানে যে 3টা আছে দেখো ভাইয়া, এই 3টা কি হইবে, ভ্যানিশ হয়ে যাবে, ওকে।
আচ্ছা, তো দেখো এই কিউবটা যদি উঠাই দিই তাহলে কি বলছিলাম, এইখানে কিউব হইবে, তাহলে কিউব হলে কি হবে, এই যে থ্রিটা সেটা বেনিশ হয়ে যাবে। তো এখানে কি লিখবো, আর সমান সমান কি লিখতে পারি, এখানে কিন্তু থ্রি ছিল তাই না, তো লিখতে পারি 1/√3 হোল কিউব। ওকে, এইটা লিখতে পারি। ওকে, সবাইকে ক্লিয়ার? এইখানে আর না, এখানে কিন্তু আর কিউব হবে। কি করলাম তাহলে বলতো ভাইয়া, এই যে এটাকে কি করলাম, কিউব করে দিলাম। তো এখন কি করতে পারি বলতো, এখানে উভয় পক্ষ থেকে কিউবটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কি থাকে বলতো, আর সমান সমান কি থাকে বলতো ভাইয়া, আর সমান সমান কি থাকে, 1/√3 থাকে শুধু। তাহলে আমরা আর এর মানটা পেয়ে গেলাম। তো এবার কি বের করতে হবে, আমাদের এর মানটা বের করতে হবে, কারণ সাধারণ অনুপাতটা পেয়ে গেলাম। তাহলে আমরা কি বের করবো পরে, সাধারণ কি প্রথম পার্টটা বের করবো, তার মানে এর মানটা বের করবো। তো এর মানটা পেলেই আমরা সাধারণ ওই যে ধারাটা আছে, গুণিত ধারাটা সহজেই বের করতে পারবো। চলো তাহলে আমরা এখন বাকি যে অংশটুকু আছে মানে এর মানটা বের করবো। আচ্ছা, তো এর মানটা কিভাবে বের করবো, দেখো এখানে যে আর এর মানটা পাইলাম, এই আর এর মানটা এখানে একটু খেয়াল করো, এই যে 1 নং সমীকরণ বা 2 নং সমীকরণ, যে কোনো একটা সমীকরণ যদি বসাই এই আর এর মানটা, তাহলে কিন্তু আমরা এর মানটা ইজিলি পেয়ে যাবো। দেখো যে কোনো একটা সমীকরণ বসা, হয় 1 নম্বরে বা হয় 2 নম্বরে, ওই যে অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করি না সেইভাবে আর কি, হয়তো 1 নম্বর সমীকরণে বা না হয় আর কি 2 নম্বর সমীকরণে আমরা আর এর মানটা বসাইলে আমরা এর মানটা ইজিলি পেয়ে যাবো। ওকে, আচ্ছা তাহলে চল এবারে আমরা তাহলে আর এর মানটা বসাই। ওকে, আচ্ছা তাহলে চলো, দেখো ভাই এইখানে তোমাদের একটু বোঝার জিনিস আছে, একটু বিষয় আছে। এইখানে যেহেতু কিউব আছে সেক্ষেত্রে আমরা এখানে কিউব নিলাম, কেন, কিউবকে ভ্যানিশ করার জন্য। ওকে, আচ্ছা তাহলে দেখো এইখানে কি ছিল, এইখানে যেহেতু কিউব, তো ওয়ানের উপর কিউব মানে ওয়ান, ঠিক আছে, ওয়ানের উপর কিউব মানে ওয়ান। আর এই √3 উপরে কিউব, দেখো √3 উপরে কিউব মানে কি, দেখো তোমাদের একটু ভাঙাই দেখাই আরো, এইখানে বিষয়টা একটু খেয়াল করো। এইখানে কি ছিল, এই যে ওয়ানের উপর কিউব মানে ওয়ান, আর √3 উপরে কিউব, দেখো এখানে কি ছিল √3 তাই না, এই যে একটু খেয়াল করো, √3 উপরে কিউব তাই না। তো দেখো আমরা কি জানি, রুটের মান জানি হাফ তাই না, তো এখানে লাগবো কি 3 × ½ লাগবো। কি লাগবো ভাই বলো তো, দেখো এইখানে যে থ্রি আছে আর এইখানে কি আছে, পাওয়ারের কি আছে হাফ, রুটের মান হাফ আর ইন্টু থ্রি। দেখো ভাইয়া একটু খেয়াল করো, আমরা একটু ক্যালকুলেটর যদি ইউজ করি তাহলে তোমরা পেয়ে যাবে। দেখো এই যে √3, এখানে তোমরা ক্যালকুলেটর চাপ দিলে বের করতে পারবে। এই যে দেখো, এই যে এখানে আমরা পাওয়ারে কিউব দিয়ে দিলাম, তো দেখো কি আসে, পাওয়ার কি আসবে, 3√3 আসবে। ওকে, তো এই দেখো এই যে পাওয়ার, দেখো এইখানে এইভাবে না করে আমরা যদি আরো সহজ ভাবে করি তাহলে তোমরা বুঝতে পারবা। এইখানে কি ছিল, √3 উপরে কিউব তাই না। তো দেখো বেসিক গুলো ভাঙাই কিভাবে, দেখো ভাই তোমরা যদি বেসিক গুলো শিখতে পারো তাহলে তোমরা ভবিষ্যতে তোমাদের বেসিক গুলোই কাজে লাগবে। √3 উপরে কিউব মানে কি, √3 কে আমরা 3 বার গুণ করবো। তো দেখো এই √3 × ওকে, তো দেখো তাহলে আমরা একটা কাজ করতে পারি, যে কোনো দুইটা √3 কে একবারে লিখি। তার মানে কি, আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে √3 উপরে স্কোয়ার, এই যে দুইটা মিলে হলো কি √3 উপরে স্কোয়ার, আর ইন্টু কি ছিল √3 তাই না। তো দেখো, তো স্কোয়ারের রুটে কাটা, তাহলে কি থাকলো, 3√3 থাকলো। এই যে তাহলে কি পাইলাম, এই যে দেখো এইখানে এই 1/√3 কে কিউব কেন করলাম, দেখো 1/√3 কে কিউব কেন করলাম, এইটাকে যদি কিউব করি 1/√3 কে যদি কিউব করি তাহলে কিন্তু এই যে 1/3√3 পাবো। এই যে 3√3 আর 1 এর উপর কিউব তো 1 তাই না, এই যে তাহলে 1 পাইলাম আর এই যে √3 পাইলাম। এই যে ঠিক আছে, তাহলে আশা করি সবাই ক্লিয়ার যে কিভাবে আমরা হইলো এখানে 1/√3 উপর কিউব কেন দিলাম, যেহেতু বাম পক্ষে কিউব আছে সেহেতু আমরা ডান পক্ষে কিউব নিলাম কিউবকে ম্যানেজ করার জন্য। তো এই এখানে কি ছিল 1/3√3, তো শুধু যদি 1/√3 কে কিউব করি সেক্ষেত্রে আমরা 1/3√3 মানটাই পাবো। ওকে, তো চলো এখন কি বলছিলাম যে আর এর মান যদি আমরা 1 নং সমীকরণ বা যেকোনো বা 2 নং সমীকরণ, যেকোনো দুইটা একটা সমীকরণ, যেকোনো একটা সমীকরণ বসাই তাহলে আমরা কি ইজিলি এর মানটা পেয়ে যাবো। তো চলো তাহলে আমরা 1 নং সমীকরণে এই আর এর মানটা বসাই। তো কি লিখবো, এখন এখন 1 নং সমীকরণে, ঠিক আছে, 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই, আর এর মান বসিয়ে পাই। আচ্ছা দেখো কি পাই একটু খেয়াল করো। তো 1 নম্বর সমীকরণটা কি ছিল, দেখো এখানে আমাদের 1 নম্বর সমীকরণটা কি ছিল, a r⁴ সমান সমান 1/3√6। তো এটা আমরা প্রথমে তুলি, দেখো ভাইয়া a r⁴ তাই না, হ্যাঁ, সমান সমান কি 1 কি ছিল বলতো ভাইয়া, 1/3√6, এই যে 3√6। ওকে, আচ্ছা তাহলে একটু খেয়াল করো, এখন আমরা মানটা বসাই, তাহলে আর এর মানটা বসাই। তো a ইন্টু দিয়ে দিলাম, আর এর মান কত ছিল 1/√3, এই যে কিউব দিয়ে দিলাম, যেহেতু কিউব আছে কিউব অবশ্যই দিতে হইবে। এইখানে কি আছে 3√6। দেখো ভাইয়া ম্যাথটা কিন্তু খুবই সহজ কিন্তু ক্যালকুলেশনটা একটু বড়, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো, তাহলে আমরা কি করবো, এ ইন্টু দেখো
এই যে তাহলে বলতো ওয়ান বাই রুট থ্রি উপরে কিউবের মান কি বলতো? 1/3√3 বলো, 1/3√3 কিনা? হ্যাঁ, তাহলে বলতো কি এইখানে কি হয় বলতো ভাইয়া? এই যে 1/r⁴ কিউবের মান কি? এ ইন্টু কি বলতো ভাইয়া? এ ইন্টু 1/3√3। এটা কিন্তু আমি ইতিমধ্যে তোমাদের বুঝাইছি। এই যে এইখান থেকেই পাই, এখান থেকে আমরা লিখতে পারি যে 1/r⁴ কিউবের মান কি? 1/3√3, এটা থেকে আর কি। তো দেখো তাহলে কি এখানে কিন্তু ইন্টু অবশ্যই, তো সমান সমান ডান পাশে যেটা আছে সেটি লিখবো 3√6। তো এবার দেখো এ কিন্তু অনেক সাথে গুণ, মানে উপরে উপরে আছে এ, ঠিক আছে? তো যেহেতু উপরে আছে, তো আমরা এখন কি করতে পারি, এটাকে আবার একটু সাজাই লিখি। 3 সমান সমান কি? 1/3√6। তো এখন কি করবো? আর গুণন করে দিই, তাহলে দেখো কি আসে, বা দেখো আর গুণন করি, তাহলে কি এ ইন্টু 3√6 সমান সমান কি 3√3। আমাদের এর মানটা বের করতে হবে, তাই না? তো আমরা লিখবো কি এ সমান সমান, তো এখানে কি আছে দেখো 3√3 ডিভাইড বাই এই যে 3√6। এইটা আমরা এখন কি করতে পারি, তাহলে যেহেতু গুণবস্ত আছে ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে, নিচে চলে আসবে। তো 3√6 কি লিখলাম ভাই? তাহলে বলো 3√6। আচ্ছা, তো এখন কি করি, এই যে 3 বাদ যায়, একটু খেয়াল করো, এই 3 বাদ, তাহলে কি থাকে একটু খেয়াল করো ভাইয়া। এ সমান সমান কি থাকে? উপরে থাকে √3, নিচে থাকে কি √6। তো আমাদের এইভাবেও রাখতে পারি, ঠিক আছে? এইটাকে এইভাবেও রাখতে পারি, বা একটা কাজ করতে পারি, এইটাকে আমরা আরো ভাঙাই একটু শর্ট আকারে রাখতে পারি। কিভাবে দেখো একটু খেয়াল করো, এটাকে এখন আমরা একটু ভাঙাইতে পারি। দেখো কিভাবে ভাঙাই, দেখো তাই আমরা একটু ভাঙাই শর্ট করে ফেলি এটাকে। তো দেখো এ সমান সমান, দেখো উপরে কি আছে √3, তো আমরা এখানে √3 রাখলাম, আর নিচে √6। তো √6 কি লেখা যায় বলো তো ভাইয়া? √6 এইভাবে লিখতে পারি যে √2 কি লিখতে পারি? 3 দুগুণে 6, তাই না? মানে কি 3 × 2, মানে তাহলে কি 3 দুগুণে √6 হয়ে যায়। আচ্ছা, তো এটাকে এইভাবে লিখতে পারি, বা সমান সমান এখানে তোমরা বা দিয়ে লিখবা, আমি ডান এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি লিখবো? উপরে থাকবে √3, আর নিচে কি থাকে দেখো, এই যে নিচে থাকে কি √3 ইন্টু √2, তাই না? এই যে এই এই যে √2টাকে আলাদা আলাদা করে ফেললাম, ঠিক আছে? তো √3 ইন্টু √2 এর মানে কি √2/6, 3 দুগুণে 6, √6। তো এখন দেখো, এখন কিন্তু আবার এই যে বাদ যায়, উপরে নিচে বাদ যায়, তাহলে কি থাকে বলতো? এখান থেকে আমরা এর মানটা কি পাই বলো? এর মানটা কি পাই দেখো একটু খেয়াল করো, এর মান সমান সমান কি পাই? এ সমান সমান কি পেলাম? 1/√2, উপর কিছু নাই মানে 1, তার মানে কি 1/√2। এই যে তাহলে আমরা এর মানটা পেয়ে গেলাম 1/√2, আর এর মানটা পেয়ে গেলাম 1/√3। দেখো তাহলে এর মানটাও পেয়ে গেলাম, আর এর মানটাও পেয়ে গেলাম। ওকে, তো এখন আমাদের যে টার্গেট ছিল কি, মূল টার্গেট বের করতে বলছে কি, বস গুণোত্তর ধারাটি নির্ণয় করতে বলছে। তো গুণোত্তর ধারা নির্ণয় সূত্র এবার আমরা সরাসরি অ্যাপ্লাই করি এখানে। তো লিখবো অতএব, এখানে লেখো সবাই। আচ্ছা, একটা কাজ করি, আমি আজকে এখানে লিখি অতএব গুণোত্তর ধারাটি। ওকে, এই যে দেখো ভাই, দেখা যাচ্ছে? হ্যাঁ, আশা করি দেখা যাচ্ছে। তো লিখবো অতএব গুণোত্তর ধারাটি, ওকে, নির্ণয় গুণোত্তর ধারাটি, সেটা লিখবো, বা অতএব গুণোত্তর ধারাটি। এই যে, তো গুণোত্তর ধারাটি কি লিখবো? এখন সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে। তার মানে কি এ প্লাস প্রথম পদ প্লাস প্রথম পদ ইন্টু কি সাধারণ অনুপাত মানে আর, প্লাস প্রথম পদ ইন্টু সাধারণ অনুপাতের উপর স্কোয়ার, প্লাস, তো এইভাবে তোমরা ডট 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 দিয়ে লিখবা। তো ঠিক আছে, এইভাবে ডট ডট ডট। তো এখন মানগুলো বসাও, সমান সমান। তো এর মানটা কি ছিল ভাই বলতো? এর মানটা কি ছিল? এই যে এর মানটা এখন বসাও ভাই, এখানে একটু বসাও। এর মানটা কি ছিল বলতো? এই যে এর মানটা 1/√2। তো আমরা এখানে বসাই 1/√2 প্লাস, তারপর কি আবার এই এর মানটা আবার বসাও 1/√2 আর ইনটু দিব অবশ্যই। আর এর মান কি ছিল এখানে? এই যে দেখো আর এর মান কি ছিল? 1/√3। ওকে, তো এখানে বসাও 1/√3 প্লাস আবার এর মানটা কি 1/√2 ইন্টু আর এর মান কি 1/√3 এর উপরে কি স্কোয়ার, প্লাস ডট ডট ডট, এই ব্যবস্থা থাকবে। তো এটা পরবর্তীতে কি হবে? এ প্লাস আর টু দি পাওয়ার কিউব, আর পরবর্তীতে কি হবে? প্লাস সরি প্লাস এ ইন্টু আর টু দি পাওয়ার 4 প্লাস এ ইন্টু আর টু দি পাওয়ার 5, এভাবে চলতে থাকবে, ঠিক আছে? তো আমরা মাত্র এভাবে সর্বোচ্চ 3 থেকে 4টা লাগবে, কারণ বেশি রাখতে গেলে তোমাদের বেশি সময় লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন কি করবো? এই যে এটাকে এখন সমাধান করি, সমাধানটা করলে আমাদের ধারাটা বের হয়ে যাবে। এই ধারাটা কি দেখতে পাচ্ছ ভাইয়া? হ্যাঁ, তাহলে দেখো এখানে অবশ্যই ডট 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 দিয়ে দেবো। তো এখন চলো আমরা এটাকে একটু সমাধান করি, একটু সাজাই লিখি, একটু খেয়াল করো। তো আমরা এটাকে গুণ, এই যে গুণ গুণ সাজাবো কিভাবে, যে গুণ চিহ্নগুলো আছে গুণের কাজটা করে দেবো। তো দেখো আমরা একটু সুবিধা হচ্ছে, আমি একটু এইখানে করে দিচ্ছি, ঠিক আছে? এইখানে, তো এইখানে কি ছিল? সমান সমান দিই, আমি একটু এইখানে সমান সমান দিই, ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু বুঝে নেবো ভাইয়া। তো প্রথমে কি ছিল? 1/√2, এই যে প্লাস, এই যে 1/√2টা বসাই দিলাম, এই যে √2টা 1/√2টা বসাই দিলাম, প্লাস এখন কি করবো? এই কাজটুকু করবো। দেখো এইখানে যে রাশিটুকু ছিল এইটুকু কাজ করবো, তার মানে কি 1
দেখো গুণ চিহ্ন মানে কি, গুণ হইবে, তার অন ইন্টু ওয়ান, উপর উপরে গুণ করবো, নিচে নিচে গুণ করবো। তার মানে কি দেখো এইখানে রুট আছে, অবশ্যই তাহলে রুট হইবে, এই যে রুটটা দিয়ে দিলাম। তো এখন দেখো রুট যেহেতু হইবে, তার মানে কি এখানে যে রাশিটা আছে, রাশি রাশি গুণ হইবে, মানে কি 3 দুগুণে 6, তো এখানে অবশ্যই 6 দিয়ে দিলাম। তো আবার প্লাস। তো পরবর্তীতে দেখো কি আছে, এই যে দেখো পরবর্তীতে কি আছে, এখানে দেখো 1 এর উপর স্কয়ার মানে 1, আর এই যে a স্কয়ারে, আর এখানে আছে √3 আর এখানে স্কয়ার আছে, তো স্কয়ার রুটে কাটা থাকবে কি, তাহলে শুধু থাকবে 1/√3। তো 1/√3 থেকে যদি আমরা 1/√2 সাথে গুণ করি তাহলে কি আসে বলতো, তাহলে আসে 1 এর সাথে 1 গুণ করলে হবে 1, তাহলে উপরে হবে কি 1। ওকে, আচ্ছা 1 দিয়ে দিলাম। তো নিচে কি হবে একটু খেয়াল করো, নিচে যেহেতু এখানে স্কয়ার রুটে কাটা ছিল তাই না, তাহলে শুধু 3 ছিল, তার কি হবে 3√2, 3 ইন্টু √2, তার মানে কি 3√2। তো এখানে কি লাগবো 3√2 প্লাস ডট 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 এগুলো চলতে থাকবে। তো এইটি হচ্ছে আমাদের নির্ণীয় সেই গুণোত্তর ধারা। সবাইকে ক্লিয়ার, বুঝতে পারছো ভাইয়া? দেখি কে কে বুঝতে পারছো, কমেন্ট বক্সে জানাও, একটু দ্রুত জানাও ভাইয়া কমেন্ট বক্সে, দেখি কে কে বুঝতে পারছো। তো তোমরা এখনো কিন্তু ভাই গ নাম্বারটা শেষ হয় না, দেখো আমি কিন্তু তোমাদের একদম ভেঙে ভেঙে কোথায় কি খুঁটিনাটি আছে একদম ভেঙে ভেঙে বুঝাচ্ছি। ওকে, বেসিক সহকারে। দেখি সবাই একটু দ্রুত কমেন্ট বক্সে জানাও কে কে বুঝতে পারছো। হ্যাঁ, ওই যে উপরে 3 ছিল সেটা বসাই দিছি, মিথিলা, ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ওকে, আচ্ছা কোথায় কোথায় কি আমাদের ভুল ছিল। আচ্ছা ভাইয়া, আমার আমার কত নাম্বার আনসার 71 বের হয়েছে। আচ্ছা 71 বের হয়েছে কোথায় ভাইয়া? আচ্ছা দেখি দেখি আমাদের আমাদের কোথায় ভুল হয়েছে, ও এইখানে, এইখানে এইখানে। আচ্ছা দেখি, আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, দেখি তো এইখানে আমাদের কোথায় ভুল ছিল, একটু খেয়াল করো তো কোন নাম্বারটা। দেখো তোমাদের যারা কমেন্ট করছো, জান্নাতুল ইসলাম, দেখো ভাই অসংখ্য ধন্যবাদ। দেখো দেখো ভাই, যখন আমি দেখো এই সামান্য এইটুকু যদি ভুল হয়ে যায় তাহলে করা নাই তাই না, তো এগুলো তোমাদেরই দেখা, মানে ভুলগুলো ধরতে হবে, ঠিক আছে। দেখো আমি কিন্তু তোমাদের এইটা ভুল কেন করছি বলতে পারো, আমি কিন্তু মাঝে মাঝে তোমাদের ইচ্ছা করে আমি তোমাদের ভুল করে দিই, যাতে তোমরা ধরতে পারো ভুলগুলো, ঠিক আছে, যাতে তোমরা ক্লাসে অ্যাটেন্টিভলি হও। তো দেখো 201 থেকে যদি আমরা দেখো এখানে যেহেতু উভয় পক্ষে মাইনাস আছে, তো যদি দুটো সাইন যদি একই চিহ্ন যুক্ত হয় তাহলে আমরা যোগ করে দেবো। তার 201 এর সাথে যদি 9 যোগ করি তাহলে কত আসে বলো তো ভাইয়া? দেখো দেখো 210। আচ্ছা আমাদের এটা কোথায় বলছিল ভাই, একটু বলো তো, দেখি তো আমাদের কি ম্যাথটা উঠানো ঠিক ছিল। এর মান ছিল 9, ক নাম্বার একটু দেখি, আমরা তো খ নাম্বার এর মধ্যে শেষ হয়ে গেল, পরবর্তীতে আমরা গ নাম্বারটা করবো। ওকে, আচ্ছা দেখি এখানে এর মানটা তো বসাইলাম 9, ওকে, এই যে 9টা, আর এখানে -3, আচ্ছা বসাইলাম। তাহলে কি হইলো, আমরা একটা কাজ করলাম, যে কাজটা কি করলাম, -3 দ্বারা গুণ করলাম, -3n, মাইনাস মানে +3n। ওকে, আচ্ছা, তো এখানে মাইনাসটা হয়ে গেল, এটা প্লাসটা মাইনাস হয়ে গেল, তার মানে কি -201 মাইনাস আর কি ছিল -9, তার মানে কি দেখো 201 মাইনাস -201 -209, তার মানে কি 210, এই 210 বের হইলো, 210 বের হইলো তাই না। আচ্ছা, ওহো, তো দেখো এখানে কিন্তু এই যে একটু খেয়াল করো ভাইয়া, তো এখানে কিন্তু এই যে +3 আমার এই যে +3 ছিল, এই যে +3টা একটু খেয়াল করো ভাইয়া, ক নাম্বারটার ক্ষেত্রে এই যে +3টা কিন্তু আমি এখানে বসাই নাই, তো এখানে এই যে +3 একটু খেয়াল করো ভাইয়া, এই যে +3 আছে, এই +3টা যদি ডান পক্ষে নিয়ে যাই, ডান পক্ষে নিয়ে যাই তাহলে কি হবে, এখানে -3 হবে, এখানে হবে কি -3, তাহলে কত আসে বলতো 210। দেখো 210 -3, তাহলে কত আসে বলতো, দেখো -210 -3, তাহলে কত আসে 213। বলতো এইখানে কত আসে, কত আসে বলতো ভাইয়া, 200 এখানে 13 হবে। ওকে, এই যে আমি 13 দিয়ে দিলাম। তো এইখানে যদি আমরা 13 করে দিই তাহলে কিন্তু দেখো কত আসে, তাহলে 3 কে দেখো 3 কে যদি আমরা 213 দ্বারা ভাগ করি, দেখো ভাইয়া 213 ভাগ 3 71 আসে। এই যে এখানে তাহলে আমাদের কি হবে বলতো 71। ওকে, তো হ্যাঁ, জান্নাত ইসলাম তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, যারা এই ভুলগুলো ধরতে পারছো। ওকে, আচ্ছা সবাই আশা করি ক্লিয়ার, বুঝতে পারছো ভাইয়া কোথায় আমাদের বুঝছিল। দেখো এখানে অনেকগুলো করছিলাম, তো তো এটা বাদ পড়ে গেছিল, তো আশা করি সবাই এবার বুঝতে পারতেছো, বুঝতে পারছো আর কি, ঠিক আছে। তো এখানে কি হবে 71। আচ্ছা তাহলে এটা গেল, তো তাহলে আমরা চলো এবার গ নাম্বারটা করে ফেলি। ওকে, আচ্ছা, তো দেখো গ নাম্বারটা কিন্তু ভালোই একটু বড় আছে যদিও, কিন্তু খুবই সহজ। ওকে, আচ্ছা গ নাম্বারটা করবে এবারে আমরা। তো দেখো ভাইয়া তোমাদের একটু অ্যানাউন্সমেন্ট দিতে চাই। দেখো আমার তোমাদের জন্য একটা আমি
একটা ফাইনাল রিভিশন এই শেষ সময়ে রিভিশন একটা ব্যাচ চালু করতে চাইছিলাম। দেখো এই যে ব্যাচের ডিটেলস, ইতিমধ্যে 15+ ভর্তি হয়ে গেছে। অনেকেই মেসেজ দিতে পারতেছে, মেসেজ দেওয়া ভাই দেখো আমি ব্যস্ততার কারণে হয়তো অনেকে রিপ্লাই দিতে পারি না, তো আস্তে আস্তে সবারই রিপ্লাই দেবো আর সবাইকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেবো, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে কি স্পেশাল ফাইনাল রিভিশন ব্যাচ 25 ব্যাচের জন্য তোমাদের সাধারণ গণিত এবং উচ্চতর গণিত এই সিকিউ এবং এমসিকিউ কোর্স, দুইটা বিষয়ের উপরে সিকিউ এবং এমসিকিউ কোর্স নিয়ে আসছি তোমাদের মাঝে। তো দেখো এইটা তোমাদের আজকেই লাস্ট অফার, ঠিক আছে। মাত্র 100 টাকা ডিসকাউন্ট পাবা। আজকের মধ্যে তোমরা ভর্তি হলে 100 টাকা ডিসকাউন্ট পাবা। সেক্ষেত্রে দুইটা বিষয় মাত্র 499 টাকা ভর্তি হতে পারবা। ওকে, এই দুইটা কোর্স একসাথে। আর যদি আগামীকাল ভর্তি হওয়া সেক্ষেত্রে 599 টাকা দিয়ে ভর্তি হতে হবে। ওকে, আচ্ছা, তো তোমরা যদি চাও আর 2-1 দিন বাড়াইতে পারি অফারটা, ঠিক আছে। আচ্ছা, আর যদি যে কোনো একটা কোর্সে ভর্তি হইতে চাও, হয় সাধারণ গণিত না উচ্চতর গণিত, যে কোনো একটা কোর্সে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে তোমাদের কোর্স ফি 50 টাকা ডিসকাউন্ট পাইতে আছে, স্পেশাল ডিসকাউন্ট। সেক্ষেত্রে 299 টাকা ভর্তি হতে পারবা, হয় সাধারণ গণিত না উচ্চতর গণিত, যে কোনো একটা কোর্সে, ঠিক আছে। তো এটা আজকের লাস্ট অফার ছিল। তো তোমরা যদি চাও 2-1 দিন বাড়াবো সমস্যা নাই, এই 299 টাকা ভর্তি হবে যে কোনো একটা কোর্সে আর কি, যে কোনো একটা বিষয়। আর অফারটা তো 2-1 দিন বাড়াইতে পারি, সমস্যা নাই, যদি তোমরা চাও। আর যদি না চাও তাহলে আর বাড়াবো না, ঠিক আছে। ক্লাস শুরু 16ই নভেম্বর, মানে আগামীকাল থেকে ক্লাস শুরু। আর এইখানে তোমাদের কি কি থাকবে দেখো, সঠিক একটা গাইডলাইন দেবো তোমাদের। দেখো তোমরা অনেকেই সঠিক গাইডলাইনের অভাবে পড়াশোনা সঠিকভাবে চালাই দিতে পারো না, ঠিক আছে। সঠিকভাবে বুঝতে পারো না, ভাই পরীক্ষা ভালো রেজাল্ট হয় না আসলে গাইডলাইনের কারণে, সঠিক গাইডলাইনের অভাবে। তো তোমাদের সঠিক গাইডলাইন থাকবে, সেখানে লাইভ সেশন হবে, ফেসবুক লাইভ হবে, এবং তোমাদের জুমে আমরা তোমাদের সাথে সরাসরি কথা বলবো, কার কোথায় সমস্যা আছে, এবং সুপার সাজেশন থাকবে, অধ্যায় ভিত্তিক সাজেশন থাকবে, এবং কি ফাইনাল সাজেশন থাকবে এই তোমাদের এই কোর্সে, ঠিক আছে। আর তোমাদের বিশেষ করে মেন বইগুলোর ভিতরে যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে, যেগুলো বারবার পরীক্ষা ঘুরে ফিরে আসে, সেই ম্যাথগুলো তোমাদের একবারে ধরে ধরে বুঝিয়ে দেবো। এবং তোমাদের সাপ্লিমেন্ট বলো, মেডিজি বলো, টেস্ট পেপার বলো, প্রত্যেকটারই কি করবো, প্রত্যেকটার বিগত সালে যে গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো আছে সবগুলো সলভ করে দেবো। এখানে তোমাদের রেকর্ড ক্লাস থাকবে। এখন পর্যন্ত আমি যতগুলো রেকর্ড ক্লাস করাইছি এখন পর্যন্ত সবগুলো রেকর্ড ক্লাসের অ্যাক্সেস তোমাদের দিয়ে দেবো, এবং লাইভ ক্লাসে হবে। এখানে সাপ্তাহিক পরীক্ষা দিতে পারবে এবং কি ফাইনাল মডেল টেস্ট দিতে পারবে। আর কোর্সের ডিউরেশন হচ্ছে 3 মাস। 3 মাসের ভিতরে তোমাদের কোর্সটা কমপ্লিট করে দেবো। আর এই 3 মাসের পর তোমাদের একদম টেস্ট পরীক্ষা শেষ, ফাইনাল পরীক্ষা শেষ পর্যন্ত তোমাদের ক্লাসগুলো রেকর্ড থাকবে। তার পরবর্তীতে চাইলে অনেক সময় রেকর্ড থাকবে, সমস্যা নেই। আর তোমরা কোর্সে কিভাবে ভর্তি হবে ভাই দেখো, এই নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে, আর যে কোনো প্রয়োজন এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা পেয়ে যাবে। আর কোর্স সম্পর্কে যদি দ্বিতীয় জানতে চাও, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পেয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে অবশ্যই তোমরা এই অফারটা থাকতে এটা ভর্তি হয়ে যাবে। ইতিমধ্যে 15+ ভর্তি হয়ে গেছে, আশা করি ইনশাল্লাহ যারা ভর্তি হয়েছে তারা অবশ্যই ভালো একটা প্রফিট করতে পারবে এখান থেকে, ঠিক আছে। তো যারা একদম ম্যাথে দুর্বল তারা অবশ্যই এখানে 11টার নিচে ভাই কেউ পাবা না, যারা ম্যাথে দুর্বল। আর যারা মোটামুটি ভালো আছে, যদি ভালো তোমরা পরিশ্রম, যারা দুর্বল আছো তাদের যদি পরিশ্রম করো সেক্ষেত্রে তোমরা এ+ হয়ে যেতে পারো। ওকে, দেখো তোমাদের একদম ধরে ধরে বুঝাই দেবো। ওকে, আচ্ছা, তাহলে গেল তো এইটা এখানে রাখলাম। তো আমরা এবারে গ নাম্বারটা চলে যাচ্ছি। দেখো গ নাম্বারে কি বলছিল একটু খেয়াল করো ভাইয়া। আচ্ছা, তোমাদের জন্য আমি 2 মিনিট রেস্ট দিলাম, ঠিক আছে, 2 মিনিট বিরতি, এরপরে আমরা গ নাম্বারটা শুরু করবো। ওকে, আমি একটু পানি টানি খাইনি, তোমরা একটু পানি টানি খাই না। ওকে, আচ্ছা, 2 মিনিট রেস্ট, সবাই একটু ব্যায়াম করো। অনেকক্ষণ বোরিং হয়ে গেছে তাই না ক্লাস করতে করতে, সবাই একটু ব্যায়াম করো। হ্যাঁ, সবাই একটু হাত পা লাড়াচাড়া করো, একটু উঠে একটু বসো, 2 মিনিট একটু হাঁটাচলা করো, তারপর আবার আমরা ক্লাসটা শুরু করবো। ওকে, সবাই একটু পানি টানি খাই নাও। আচ্ছা, তো বলো তোমরা যারা এখনো লাইভে যুক্ত আছো, তোমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে ভাইয়া একটু বলো। এখন আমাদের গ নাম্বার শেষ হয়, এবার আমরা গ নাম্বারটা করবো। তো সবাই ক্লাস শেষ পর্যন্ত থাকো, আশা করি ইনশাল্লাহ এখান থেকে তোমরা ভালো কিছু পাবা। ওকে, আচ্ছা, আর 1 মিনিট আছে, 1 মিনিট পর আমরা ক্লাসটা শুরু করবো আবার। দেখো অনেক দেখো আমি একটু দ্রুত কথা বলি তো গলাটা একটু বসে যাচ্ছে, সেই কারণেই একটু রেস্ট নিতেছি, তোমাদের রেস্ট দিচ্ছি। আচ্ছা, সবাই রেডি? গ নাম্বারটা তাহলে আমরা করবো, ঠিক আছে ভাই। ওকে, আচ্ছা, লিমন বলতেছে ভাই আমি শুধু সাধারণ ক্লাস করবো। ওকে, সমস্যা নাই, তুমি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, এই পেজে ইনবক্সে যোগাযোগ করতে পারো। পরবর্তী তোমাদের অ্যাড করে দেবো গ্রুপে, ঠিক আছে। আর ওই যে নাম্বারটা আছে ওই নাম্বারটা সেন্ড মানি করে দিও, ঠিক আছে। অফারটা কিন্তু আজকে, আর তোমরা যদি বলো তাহলে আর আমি আরো 2-3 দিন বাড়াই দিতে পারবো অফারটা, আর সর্বোচ্চ 2 থেকে 3 দিন বাড়াবো। তোমরা যারা এখন ভর্তি হও না, মানে দেখো আজকে যে ক্লাসটা করা হবে এগুলো হচ্ছে আমাদের ডেমো ক্লাস, ঠিক আছে। প্রাইভেট ব্যাচে আমি তোমাদের একদম তোমরা সরাসরি যেভাবে প্রাইভেট যেভাবে পড়ো সেইভাবেই আমি তোমাদের পড়াবো, ঠিক আছে। প্রাইভেট টিচারের থেকেও ভালো পড়ানোর চেষ্টা করবো। দেখো, আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ আপনার ক্লাস গুলো অনেক ভালো লাগে, ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে তোমরা ভাই অবশ্যই ক্লাসগুলো একটু শেয়ার করবে। ওকে, আচ্ছা,
আহ ওকে, চলো তাহলে বাকিটা আমরা করে ফেলি, দেখি কতক্ষণ সময় হয়েছে। প্রায় 1 ঘন্টা। আচ্ছা, আমরা 10-15 মিনিটের ভিতরে এইটা শেষ করে দেবো। এবারে গ নাম্বারটা, যেহেতু একটু বড় আছে গ নাম্বারটা। তো গ নাম্বারটা কি বলছে এখানে? বলছে যে আচ্ছা, এবার আমরা একটা কাজ করে একটু ধীরে ধীরে কথা বলি, ওকে, স্লোলি। আচ্ছা চলো, তো বলছে যে সমান্তর ধারার 34তম পদ নির্ণয় করতে বলছে, ওকে। আচ্ছা চলো, তাহলে এবার আমরা সমান্তর ধারাটা কি দেওয়া ছিল, এই যে দেখো সমান্তর ধারাটা কই ছিল যে উদ্দীপকে, সমান্তর ধারা প্রথম পদ ছিল, প্রথম 12 পদের সমষ্টি ছিল এই যে এত, এবং প্রথম 17তম পদের সমষ্টি ছিল এত, ওকে। আচ্ছা, তো এখানে যেগুলো দেওয়া আছে, তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেম একই ভাবে খ নম্বরের মতো এখানে সমান্তর দ্বারা প্রথম পদ ধরে নিব এ, এবং সমান্তর দ্বারার সাধারণ অন্তরকে ধরে নিব ডি, ঠিক আছে। তো সেটা ধরে তারপর কি এনতম পদ শুধু অ্যাপ্লাই করে আমরা এখান থেকে আমাদের কি কি বের করতে হবে, মানে 34তম পদ বের করতে হবে, তাই না? তো দেখো 34তম যদি পদ বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি লাগবে, এনতম পদ বের করতে হবে, তাই না? আচ্ছা চলো, আচ্ছা, তো এইখানে যেহেতু আমাদের কি লাগবে, তো এইখানে আমাদের দেখো এর মান লাগবে এবং ডি এর মান লাগবে। কিসের মান লাগবে বলতো ভাইয়া? এর মান লাগবে এবং ডি এর মান লাগবে, ওকে। আচ্ছা, এর মান এবং ডি এর মানটা বের করবে কিভাবে? দেখো এইখানে যেহেতু সমষ্টি বলা আছে, একটু ভাই উদ্দীপকটা খেয়াল করো। আচ্ছা, আমি একটু জুম ইন করে দিচ্ছি। এই যে দেখো এইখানে যদি সমষ্টি বলা আছে, সমান্তর দ্বারা সমষ্টি পদের সূত্রে অ্যাপ্লাই করতে হবে, সমষ্টি বের করার সূত্রে অ্যাপ্লাই করতে হবে। তো আমি প্রথমেই তোমাদের সমষ্টি বের করার সূত্রটা লিখে দিচ্ছি, ওকে। দেখো, তো তোমাদের দেখো সমান্তর ধারার ক্ষেত্রে দেখো তোমাদের যেটা বলছিলাম, একটু খেয়াল করো ভাইয়া। সমান্তর ধারার ক্ষেত্রে এন তম পদ নির্ণয়ের সূত্র কি বলছিলাম বলতো? এন তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে এ প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে এন তম পদ নির্ণয়ের সূত্র। তো সমষ্টি নির্ণয়ের সূত্রটা কিভাবে লিখবো? দেখো জাস্ট এইটুকুই লিখবো, এইটুকুই লেখি। দেখো প্লাস, দেখো এ প্লাস n-1 ইন্টু ডি, ওকে। তো এখন এটি ছিল এনতম পদ, তো এনতম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কি সমান্তর ধারার ক্ষেত্রে? দেখো এইখানে দুইটা জিনিস অ্যাড করবো, কি ভাইয়া? এইটার সাথে এই যে এনতম পদের সাথে দুইটা জিনিস অ্যাড করবো, সেইটা কি একটু খেয়াল করবো। কখনো আমি সূত্র মুখস্থ করতে পারি না, সবসময় একটু টেকনিক মনে রাখার চেষ্টা করবা। তাহলে দেখো দুইটা জিনিস কি কি অ্যাড করবো, এর সাথে 2 গুণ করে দেবো। কি করবো ভাইয়া? এর সাথে 2 গুণ করে দেবো, আর এইখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, আর এইখানে কি দেবো, এখানে বাইরে দেবো n/2, ওকে। এই যে হয়ে গেল। হ্যাঁ, দেখো ভাই সূত্রটা কিভাবে বের করে ফেললাম। এবার কি তোমাদের কখনো কেউ বুঝাইছে ভাই? একটু বলো তো, কমেন্ট বক্সে জানাও, এবার কি তোমাদের কখনো কেউ বুঝাইছে? বলো কি করলাম। এই যে এনতম পদটা প্রথমে লিখলাম, তারপর কি করলাম, দুইটা কাজ করলাম, এর সাথে 2 গুণ করে দিলাম, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে বাইরে n/2 দিয়ে দিলাম। এই যে সূত্রটা হয়ে গেল। এত বড় সূত্র কি কখনো মুখস্থ করা সম্ভব? মানে রাখতে পারো, যা মুখস্থ রাখার কোনো সমস্যা, আমার তো মুখস্থ আছে, ঠিক আছে। তারপরে তোমাদের একদম শর্টকাটে বুঝাই দিলাম যে কিভাবে এটা লিখতে পারো। দেখো এবারে কি কেউ কখনো বুঝাইছে? আচ্ছা যাই হোক, যদি না বুঝে থাকো অবশ্যই আমার কাছ থেকে এভাবে অনেক কিছু শিখতে পারবা টেকনিক গুলো, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এরপর তোমাদের যে টেকনিক গুলো মিস করতে না চাইলে কি করো, রেগুলার যে ক্লাসগুলো হয় প্রত্যেকটা ক্লাস লাইভে করার চেষ্টা করবা, ওকে ভাইয়া। আচ্ছা, তো দেখো তাহলে আমরা একটু জমাট করি, ক্লাসে চলে যায় সরাসরি। তো দেখো এখানে আমরা কি করবো তাহলে, এইখান থেকে কি বের করতে হবে, আমাদের এর মানটা বের করতে হবে এবং কি ডি এর মানটা বের করতে হবে, ওকে। আচ্ছা, তো বের করবো, তো বের করার আগে প্রথমে কি করবো, যেহেতু এটা কি বলছিল সমান্তর ধারা, তো সমান্তর ধারা প্রথমে যেগুলো প্রথম পদটা ধরে নেব, আর কি সাধারণ অন্তরটা ধরে নেব। আচ্ছা চলো, তাহলে আমরা কি লিখবো, ধরি বা মনে করি, ওকে। চলো, তো এখানে লিখবো মনে করি। আচ্ছা চলো, মনে করি সমান্তর ধারার খ নম্বরের মতো। আচ্ছা দেখো, এই যে আজকে সৃজনশীল করালাম ভাইয়া, এই টাইপের সৃজনশীল যদি তোমাদের পরীক্ষা আসে পারবা কিনা বলো ভাইয়া? এই টাইপের সৃজনশীল তোমাদের আসবেই, ঠিক আছে। যদি ঘুরিয়ে ফিরেও আসে তো 4 মার্ক কমন থাকবি, 4 মার্ক কমন থাকবি, ঠিক আছে। আচ্ছা, তো সমান্তর ধারা কি প্রথম পদ সমান সমান এইটা ধরে নিলাম। আচ্ছা, আর এবং সমান্তর ধারার সাধারণ অন্তর না অনুপাত বলতো? হ্যাঁ, সমান্তর ধারার ক্ষেত্রে কি হবে, অন্তর হইবে, অন্তর সমান সমান কি ডি, ওকে। আচ্ছা, এইটা গেল। তাহলে আমরা প্রশ্ন কি দেওয়া ছিল ভাই, একটু খেয়াল করো। প্রশ্ন কি ছিল, এই যে প্রথম পদ দেখো, সমান্তর ধারা প্রথম 12 পদের সমষ্টি ছিল কত, 348। তো লিখবো, এখন লিখবো কি, অতএব 12তম পদের সমষ্টি, 12তম পদের সমষ্টি। দেখো তাহলে কত ছিল এখানে, 348, তো এখানে লিখবো 348, ওকে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, তো এই যে 12তম পদ খ নাম্বারে যেভাবে ধরছিলাম যে এনতম পদ, তো এইটাকে আমরা এনতম পদের সমষ্টি নির্ণয় সূত্রে অ্যাপ্লাই করবো এখানে। এইটাকে ধরে নেবো যে এনতম পদ, এই 12তম পদকে ধরবো কি এনতম পদ। তো এনতম পদের নির্ণয় সমষ্টির সূত্র কি বলতো, এই যে সূত্রটা লেখলাম মাত্র, তো এই সূত্রটা হুবহু এখানে আমরা লিখে দেবো। কি করবো ভাইয়া, এই সূত্রটা এখানে আমরা লিখে দেবো। তো চলো, তো এখন লিখবো কি, বা এই যে, তো এখানে লিখবো কি n/2 সেকেন্ড ব্র্যাকেট
টুয়াইজ এ ইনটু, দেখো সরি, টুয়াইজ এখানে প্লাস, ওকে, টুয়াইজ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, সমান সমান কি 348, ওকে। আচ্ছা, তো আমাদের এখান থেকে কি কি বের করতে হবে বলো তো ভাইয়া? এইখান থেকে আমাদের যেগুলো মানগুলো লাগবে আর কি, দেখো আমরা এ এবং ডিটা বের করবো। তো দেখো এখানে কি কি করবো, এই যে এন, এন এর জায়গায় তাহলে কি হবে 12, এই যে যেহেতু এন তম পদ ছিলাম 12, তো এন এর জায়গায় যদি 12 বসাই তাহলে কি একবার আমি একটু বসাই, দেখো শর্টকাটে করবে পারে, তোমরা যা বুঝে নিবা, ওকে। তো এই এন এর জায়গায় কি বসাবো, এখানে 12 বসাবো। তো 12 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসে বলো তো ভাইয়া? 6 আসে, বলো। আচ্ছা আমি একবার লিখে দেবো, না এটা তো আর লেখার কিছু নাই। তো কি করলাম, আমি এন এর জায়গায় 12 বসাই, আচ্ছা আমি লিখি দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, অনেক হয়তো নাও বুঝতে পারো যেহেতু বড় ক্যালকুলেশন তো। আচ্ছা, আর এই যে, তো যেহেতু আমরা এর মান জানি না সেহেতু আমরা 2 এটা রাখবো, আর এখানে প্লাস এন এর মান কি, এন এর মান জানি, এখানে জানি 12, সেখানে আমরা কি বসাবো 12 মাইনাস 1 ইন্টু ডি এর মান জানি না, সেখানে আমরা ডিটাও রাখলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম 348, ওকে। আচ্ছা, তাহলে দেখো তো তোমাদের একটু বলে, যারা আজকে ক্লাসে নতুন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবে এবং ক্লাসটা শেয়ার করে দাও ভাই, প্রত্যেককে ফেসবুক আইডিতে শেয়ার করে দাও, এবং তোমার যে বিভিন্ন গ্রুপে অ্যাড আছে সেই গ্রুপগুলোতে শেয়ার করে দাও, ওকে। আচ্ছা, তাহলে চলো এবার আমি সমাধানটা করে ফেলি। তো এই 2 দ্বারা যদি ভাগে ভাগ করি 6 আসে, আর এখানে 2 এ থাকবে অবশ্যই, তাই না? আচ্ছা চলো, তো এখানে কি লাগবে, অবশ্যই এখানে ইনটু দেবো। তো এখানে আমরা প্রথমে 2 এটা রাখি প্লাস, এই যে, তো 12 থেকে যদি 1 যায় থাকবে 11, তার মানে কি 11 এখানে 11 ওকে। আচ্ছা, তো এখন আমরা একটা কাজ করতে পারি, দেখো ভাইয়া এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই নাকি, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট দিই, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেটটাই দিয়ে দিলাম, সমান সমান কত 348, তাই না? ওকে, কোনো সমস্যা নেই। তো এবার একটা কাজ করতে পারি, দেখো ভাইয়া এই যে, তাহলে দেখো আমরা কি কাজ করতে পারি একটু খেয়াল করো, এই যে 6 গুণ অবস্থায় আছে, ঠিক আছে? তো এখানে একটা কাজ করতে, 6 কে আমরা ডান পক্ষে নিয়ে গেলে এটা ভাগ হয়ে যাবে, তাই না? তো এখানে যেটা আছে সেটি রাখবো, যে 2a প্লাস 11d সমান সমান কি 348 ডিভাইডেড বাই কি 6। তো এটা ক্যালকুলেটর বসাও, দেখি কত আসে, সমান সমান, সবাই একটু দ্রুত বসাও ক্যালকুলেটরে, দেখি কত আসে। তুমি একটু নিচে নিচে করবা, আমি করার সুবিধার্থে সামনে সামনে লিখতেছি, বলো 348, হ্যাঁ, তো ভাগ কত, ভাগ 6, আচ্ছা 348 ভাগ 6 কত আসে 58। তো এইটাকে আমরা কি করতে পারি, তো অত লিখতে পারি 2a প্লাস 11d সমান সমান 58। তো এইটাকে আমরা আবার সেই খ নম্বরের মতো এটাকে আমরা কি করবো, 1 নং সমীকরণ দিয়ে দিলাম। এইটাকে কি করলাম আমরা ভাইয়া, 1 নং সমীকরণ দিয়ে দিলাম। এবারে কি আবার ওই যে খ নম্বরে যেভাবে করছিলাম, কারণ কি আবার কেন দেবো, দেখো ভাই একটু খেয়াল করো, এখানে আমাদের প্রশ্নটা কি ছিল একটু খেয়াল করো, প্রশ্ন কিন্তু আরো একটা মান দেওয়া ছিল যে প্রথম 17 পদের সমষ্টি 663। তো এইটাও এইভাবে বের করতে হবে এখান থেকে, ঠিক আছে? তো এখানে লাগবো কি, আবার লাগবো। তো সবাই চলো লেখি একসাথে। আচ্ছা, আবার কি ছিল, আবার এখানে ছিল 17তম পদ, 17তম পদের সমষ্টি, এখানে লাগবা পদের সমষ্টি, ওকে। কত ছিল 663। আচ্ছা গেল, তো এটাকে আমরা কি ধরে নিব, এনতম পদ। তো এনতম পদের সমষ্টি নির্ণয় সূত্র অ্যাপ্লাই করবো এখানে, ওকে। আচ্ছা চলো এখানে এনতম পদের সমষ্টি নির্ণয় সূত্রটা অ্যাপ্লাই করে দিই। তো এখানে কি থাকবে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তারপরে কি থাকবে বলতো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর সমান সমান এখানে কি 663। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা কি করতে পারি একটু খেয়াল করো, এই যে n এর জায়গায় 17 বসাই দাও সবাই, ওকে। তো এর মান জানি না, এটা এইভাবে রাখবো, এন এর জায়গায় 17 বসাবো, মাইনাস 1 ইন্টু ডি, ডি এর মান জানি না সেখানে ডি বসাবো 663। আর যদি মানগুলো জানতাম তাহলে মানগুলো সরাসরি বসাই দিতে পারতাম। আচ্ছা চলো, তাহলে এবার আমরা করি, দেখো 17 ডিভাইড বাই 2, বলো 17 ডিভাইড বাই 2 ভাগ করতে পারি না, তাই না? তো এইভাবেই রাখবো 17 ডিভাইড বাই 2, আর এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম। এখন দেখো একটা কাজ করতে পারি, কি কাজ বলো তো ভাইয়া, এই যে একটু খেয়াল করো, এখানে 2 এটা রাখবো প্লাস, এখন দেখো 17 মাইনাস 1 তার মানে কি 16, তো এখানে হবে কি 16d, 16 ইন্টু ডি তার মানে কি 16d, আর এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো 663, ওকে। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করো, দেখো এখন আমরা একটা কাজ করতে পারি, একটু খেয়াল করো কাজটা কি বলতো, এখানে যে 17 আছে, 17 ডিভাইড বাই 2 ইনটু, এখন গুণ মানে ব্র্যাকেট মানে তো ইনটু, তাই না? তো এখন দেখো এখানে 2 আছে আর এখানে 16 আছে, দেখো যেহেতু জোড় সংখ্যা তো আমরা এখানে কমন নিতে পারি। 2 যদি কমন নেই, দেখো ভাইয়া 2 যদি কমন নেই তাহলে কি থাকে বলতো, 2 যদি কমন নেই তাহলে কি থাকে, থাকে কি এ, এই যে এ, তার মানে কি এ প্লাস, মানে 2a হয়, 2 ইন্টু এ, 2 ইন্টু এ মানে 2a প্লাস 8d, তার মানে কি 8 দুগুণে 16d, ওকে। আচ্ছা গেল, তাহলে কি হয়, সমান সমান 663, ওকে। আচ্ছা, তো
তো এখন কি করতে পারি দেখো ভাইয়া, এই যে আমরা এখন একটু কাটাকাটি করে একটু শর্ট করতে পারি। দেখো এই টু বাদ যায়, দেখতে পাচ্ছ ভাইয়া? তাহলে কি থাকে বলতো, বা 17 ইন্টু এ প্লাস 8d সমান সমান 663। এখন দেখো এই যে 17 গুণ অবস্থা সেটাকে ডান পক্ষে নিয়ে যাই, তার ভাগ হয়ে যাবে, তাই না? আচ্ছা চলো, তাহলে a প্লাস 8d সমান সমান 663 ডিভাইডেড বাই 17। তো সবাই একটু ভাগ করো, দেখি কত আসে। সমান সমান ভাগ করো, 663, আচ্ছা 663 ভাগ কত, 17। ওকে আচ্ছা, 39 কত আসে বলতো ভাই? 39। তো লিখতে পারি অতএব a প্লাস 8d সমান সমান 39। তো এইটাকে কি করতে পারি, এইটাকে আমরা 2 নম্বর সমীকরণ, ওই যে খ নাম্বারের মতো। তাহলে দেখো এখানে দুটো সমীকরণ পাইলাম, এই একটা সমীকরণ পাইলাম আর এই একটা সমীকরণ পাইলাম। ওকে আচ্ছা, তাহলে ওই যে খ নাম্বার কি বলছিলাম অপনয়ন পদ্ধতি, তো এখানে অপনয়ন পদ্ধতি প্রয়োগ করবো। তার কারণ কি দেখো, এখানে তাহলে আমরা অপনয়ন পদ্ধতি যদি প্রয়োগ করি তাহলে হয় এর মান পাবো, না হয় ডি এর মান পাবো। ওকে আচ্ছা চলো, তাহলে কি করতে পারি একটু খেয়াল করো ভাইয়া। ও দেখো এইখানে কিন্তু আমরা আরো একটু কাজ করতে পারি, দেখো একটু খেয়াল করো। এইখান থেকে তাহলে তো আমরা এর মানটা সহজেই বের করতে পারি। দেখো এইখান থেকে কিন্তু আমরা এর মানটা বের করতে পারি। দেখো তাহলে এখানে একটু বা লিখতে পারি। দেখো ভাই একটু খেয়াল করো, এইখানে বাদ দিয়ে লিখতে পারি কি অতএব এ সমান সমান, দেখো এইখানে এ যেহেতু এ আলাদা ভাবেই আছে, তো লিখতে পারি এ সমান সমান কি 39, বলো তো 39 মাইনাস 38, সরি 8d, 39 মাইনাস 8d এইটা লিখতে পারি। তো এইটাকে আমরা একবারে তো এখানে তো 2 নম্বর সমীকরণ দেবো, তাই না? সরি এখানে আমরা 2 নম্বর সমীকরণ দেবো, এই যে 1 2। ওকে এই যে তাহলে আমরা কি পেলাম, এইখানে দেখো এইখানে আমরা একটা সমীকরণ পাইলাম আর এইখানে আমরা 2 নম্বর সমীকরণ পাইলাম, এইটা সমীকরণ আর একটা সমীকরণ। তো এইটাকে দিলাম 1 নম্বর সমীকরণ আর এইখান থেকে এইটাকে দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। দেখো এখন এই যে এর মানটা পাইলাম, এই এর মানটা যদি আমরা এই 1 নম্বর সমীকরণে বসাই, একটু খেয়াল করো ভাইয়া, এর মানটা, এই যে এর মানটা পাইলাম, এইটা যদি আমরা কি করি ভাই বলতো 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে আমরা কি পাবো, ডি এর মান পেয়ে যাবো। ওকে আচ্ছা চলো, তাহলে আমরা সেই কাজটাই করি, যে এখন লিখবো এর মান, এ এর মান কিতে বসাবো ভাইয়া, 1 নং সমীকরণে বসাবো। ওকে 1 নং সমীকরণে বসিয়ে পাই। আচ্ছা চলো, তাহলে সবাই চলো আমরা এখন 1 নম্বর সমীকরণে বসাই। তো 1 নম্বর সমীকরণটা কি ছিল, এই যে 2a প্লাস 11b মাইনাস 58, তাই না? তো চলো এই যে তাহলে 2 ইন্টু এর মানটা বসাই দিই, যেহেতু এখানে 2a, তো এর জায়গায় এই মানটাই বসাবো। তাহলে 2 ইন্টু এর মানটা কি ছিল দেখো 39 মাইনাস 8d, আর এখানে কি ছিল প্লাস 11d। ওকে তো প্লাস 11d সমান সমান কত, সমান সমান 58, এই যে 50 আমরা 8 দিয়ে দিলাম। আচ্ছা চলো, তো এখানে কি বা, এখন একটু খেয়াল করো ভাইয়া, এখন আমরা কিভাবে মানটা বের করব। তো দেখো যদি এখানে যদি পূর্ণ সংখ্যা থাকতো তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিতাম, যেহেতু পূর্ণ সংখ্যা সেক্ষেত্রে কি করবো 2 দ্বারা এটাকে গুণ করে দেবো। তো 39 কে 2 দ্বারা গুণ করলে কত আসে বলতো, 39 দুগুণে কত বলতো, আচ্ছা 40 দুগুণে 80, তার মানে কি 78। হ্যাঁ তাহলে তার মানে কত 78, 78 মাইনাস 8 দুগুণে 16d, আর এখানে কি প্লাস 11d সমান কি 58। আচ্ছা তাহলে দেখো এবারে আমরা কি করব, এই যে তাহলে এখানে একটু খেয়াল করো, এখানে কি থাকে দেখো মাইনাস 16d আর এখানে 11d, ঠিক আছে? তো এখানে দেখো তাহলে কি থাকবে, মাইনাস কত থাকবে বলতো, মাইনাস 5d থাকবে। তাহলে কি লাগবে এখানে মাইনাস 5d, আর সমান সমান এখানে যে 78 আছে এটা আমরা ডান পক্ষে নিয়ে যাই, একবার একটু করি তাহলে বেশি সুবিধা হবে। চলো তাহলে এখানে কি আছে 58 মাইনাস, এই যে যেহেতু প্লাস আছে ডান পক্ষে হয়ে গেলে নিয়ে গেলে মাইনাস হবে, মাইনাস 78। তাহলে দেখো ডি সমান সমান কিন্তু 4 পাইলাম। ওকে আচ্ছা, তো আমরা ডি এর মানটা পাইলাম, এতক্ষণ করার পরে আমরা ডি এর মান পাইছি। এখন আমাদের কি কি লাগবে, এখানে এ এর মানটাও লাগবে। তো এ এর মানটা এখানে কি ছিল দেখো, এই যে 2 নম্বর সমীকরণে এর মানটা কি ছিল 39 মাইনাস 8d। তো এখানে এই ডি এর মানটা যদি আবার এই 2 নম্বর সমীকরণে বসাই, ডি এর মানটা যদি আবার 2 নম্বর সমীকরণে বসাই, সেক্ষেত্রে কিন্তু আবার এর মানটা আমরা স্পেসিফিক ভাবে, মানে স্পেসিফিকলি ভাবে আমরা পেয়ে যাবো এর মানটাও। ঠিক আছে, তো চলো আমরা কি করবো এখন, এই যে ডি এর মানটা আমরা কি করবো 2 নম্বর সমীকরণে বসাবো। চলো তাহলে বসাই। এখন কি করবো ভাইয়া বলতো, ডি এর মান, ডি এর মান 2 নং সমীকরণে বসাইয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই। আচ্ছা চলো তাহলে দেখো 2 নম্বর সমীকরণে বসাই। তো 2 নম্বর সমীকরণটা কি ছিল দেখো, তোমার যদি একটু দেখাই, এই যে এ সমান সমান কি ছিল 39, দেখো এখানে কি ছিল এ সমান সমান 39 মাইনাস 8d, তাই না? তো এখানে বসাই এ সমান সমান 39 মাইনাস 8, ডি এর মান কত পাইলাম এখানে, তাহলে ডি এর মান পাইলাম 4, এই যে 4।
তাহলে এখানে 4 বসাও সবাই। তো ইনটু 4। তো বলো সবাই এখন কি বের করবো, বা এ সমান সমান 39 মাইনাস 4 8 32 মানে 32। তো অতএব এ সমান সমান কত আসে, 39 থেকে যদি 32 চলে যায় তাহলে কত থাকবে, 32 33 34 35 36 37 38 39, তাহলে কত থাকলো বলো তো ভাইয়া, 7। কত থাকলো, 7 থাকলো। ওকে, এই যে তাহলে আমরা এর মানটা পেলাম এবং ডি এর মানটা পেলাম খ নাম্বারের মতো। তো আমাদের প্রশ্নটা যদি তোমাদের আবার একটু দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে ভাইয়া, একটু খেয়াল করো, একটু প্রশ্নটার দিকে একটু তাকাও। প্রশ্ন আমাদের কি বের করতে বলছে, প্রশ্ন বলছে সমান্তর ধারার 34তম পদ বের করতে বলছে। দেখো ভাই এই যে বলছে যে সমান্তর ধারা 34তম পদ বের করতে বলছে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে যদি বলতো যে এ এর মান এবং ডি এর মান বের করো তাহলে কিন্তু এখানে আমাদের আনসার হয়ে যেত। যেহেতু আমাদের 34তম পদ বের করতে বলছে, তো আমরা এটাকে ধরে নেব যে 34তম পদ। দেখো এই এখানে সমান্তর ধারা 34তম পদ যেহেতু বের করতে বলছে, তো সমান্তর ধারার ধারাটা তো আমরা জানতাম না। সেক্ষেত্রে আমরা কি করছি, সমান্তর ধারার প্রথম পদটা বের করলাম কি, এর মান, এর মানটা 7 বের করে ফেললাম, এবং সাধারণ অন্তরটা বের করে ফেললাম, ডি এর মান কত বের করে ফেললাম, 4 বের করে ফেললাম। তো এখানে আমরা তাহলে এর মানটা জানি এবং ডি এর মানটা জানি। তো এখানে কি বলছে, 34তম পদ বের করতে বলছে। তো দেখো, তো সমান্তর দ্বারা এই যে 34তম পদ, তো আমরা জানি কি এন তম পদ নির্ণয় সূত্র কি, এন তম পদটাকে ধরে নেবো যে এখানে 34তম পদকে আমরা কি ধরবো, এন তম পদ ধরে নেবো। তো এন তম পদ যেটা হয় সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলে এখান থেকে মানটা বের করে ফেলতে পারবো ইজিলি। তো চলো তাহলে আমরা কি করবো, এবারে মানটা এখানে সরাসরি বসাবো। ওকে, তো এখন লিখবো অতএব যে 34তম পদ, 34তম পদ সমান সমান কত, এটা বের করতে হবে তাই না। আচ্ছা, ওকে, তো 34তম পদ বের করি তাহলে চলো। তো এখানে সূত্রটা এন তম পদ 34কে যদি আমরা এন তম পদ হিসেবে কল্পনা করি, ওকে, তো এখানে কি তাহলে এন তম পদের সূত্রটা অ্যাপ্লাই করবো, তার মানে কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ওকে, এই সূত্রটা এখন অ্যাপ্লাই করবো। কোন সূত্রটা ভাই বলতো, এ প্লাস অর্থাৎ সমান্তর দ্বারা 34তম পদের নির্ণয় সূত্র কি, মানে এন তম পদ নির্ণয় সূত্র, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ওকে, তো চলো তাহলে এর মান বসাও, এর মান কত, 7, প্লাস এন এর মান কি, এই এন এর মানটাই হচ্ছে মূলত 34, এই যে 34 মাইনাস 1, ডি এর মান কত পাইছি, এই যে 4 পাইছিলাম, তো এখানে 4 বসাই দিলাম। ওকে, আচ্ছা, চলো তাহলে বের করে ফেলি। 7 প্লাস 34 মাইনাস 1 মানে কি 33, আর এখানে যেহেতু 4 গুণ অবস্থা আছে তো অবশ্যই গুণ দিয়ে 4 দিয়ে দেবো। ওকে, আচ্ছা, তো অবশ্যই আমরা গুণের কাজটা আগে করবো সবসময়। তো 4 33 কত বলতো, 7 প্লাস 4 33 কত, 33 গুণ 4 132, এই যে। ওকে, তো 132 সাথে যদি 7 যোগ করি তাহলে কত হয় বলো, 7 8 9, তাহলে কত বলতো 139। তো এই হচ্ছে আমাদের নির্ণয় সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। এই যে বিশাল বড় অ্যান্সার দিয়ে দিলাম, তাই না। তো সবাইকে বুঝতে পারতেছে ভাইয়া, দেখো ম্যাথটা একটু জটিল হইলেও কিন্তু ম্যাথটা আসলেই জটিল। ম্যাথটা জটিল হইলেও কিন্তু ম্যাথটা আসলেই খুবই সহজ এবং জটিল। এটা বুঝতে পারলে সহজেই করতে পারবা। দেখো, তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো, তোমরা যারা এতক্ষণ ক্লাসে যুক্ত ছিলা সবাই একটু কেমন কমেন্ট বক্সে জানাও ভাইয়া ক্লাসটা তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, সবাই একটু জানাও। তো তোমাদের একটা কথা বলি, তোরা সবাই যারা এখনো আমাদের কোর্সে এনরোল হও নাই, মানে ভর্তি হও না, সবাই ভর্তি হয়ে যাবা। ওকে, যদি আমার পড়ানোর স্টাইল যদি তোমরা বুঝতে পারো, যা যদি ভালো লাগে তাহলে তারাই ভর্তি হবা। ঠিক আছে, আশা করি তোমরা এখান থেকে ভালো ভালো একটা তোমার গাইডলাইন পাবা। ওকে, হ্যাঁ, এই যে মিথিলা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা ছিলা। তো ভাইয়ের জন্য একটু দোয়া করি যাতে সুস্থ থাকতে পারি, আর সুস্থ থাকতে পারে তোমাদের ফ্রি লাইভ ক্লাস নেবো, আর আমাদের পেট বেস তো চলবেই। ঠিক আছে, আচ্ছা, দেখি কতক্ষণ সময় হয়েছে। আচ্ছা, প্রায় 1 ঘন্টা 19 মিনিট, যেটা বলছিলাম যে 15 থেকে 20 মিনিট ক্লাস করাবো, তাই না। তো যেহেতু অনেক সময় হয়ে গেছে, তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে। ওকে, আচ্ছা, তো অবশ্যই আমাদের কোর্সটা সবাই ভর্তি হয়ে যাবা। এই যে কোর্সটা যদি ডিটেলস আবার একটু দেখায়, এই যে একটু স্ক্রিনশট নিয়ে রাখো ভাইয়া, এই যে এইটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো। ওকে, এই নাম্বারে যোগাযোগ করবা, তো সব এখানে সবকিছু আলোচনা করা হবে। ওকে, আচ্ছা, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।